Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর জানতে চাইলাম না কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি মুস্তাফিজুর, ছদ্মনাম, বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোনো এক গ্রামে। ঘটনাটি 2019 সালের জুন জুলাই মাসে ঘটে যায়। আমার পরিবার এবং আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। যে ঘটনার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি আমার পরিবারের বড় ছেলে। পরিবার থেকে বাবাকে হারিয়ে যে কতটা ঝড় আমার মাথার উপর দিয়ে গেছে সেটা শুধুমাত্র আমার মনই জানে। তা হয়তো ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রথমবারের মতো ইমেল লিখছি, তাই যতটুকু পারি গুছিয়ে লেখার চেষ্টা করব। যদি বেশি অগোছালো হয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো গুছিয়ে শেয়ার করবেন। বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক। এর মাঝখানে আমি একটু বলতে চাই, না, আপনি যেভাবে লিখেছেন আমরা সেভাবেই আমাদের লিসেনারদের কাছে উপস্থাপন করতে চাই। আমরা এখানে হাত দিতে চাই না। আসলে মূল ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। আমার বাবা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। তার ছিল সুপারির ব্যবসা। অন্যান্য বিভাগ থেকে সুপারি নিয়ে আসে এবং পাইকারি দামে তিনি সেটা বিক্রি করেন। আস্তে আস্তে সবার থেকে তার ব্যবসা দিন দিন উন্নতি হতে থাকে। সেটা দেখে পাশের এক ব্যবসায়ী সহ্য করতে পারে না। তার উদ্দেশ্য ছিল কিভাবে আমার বাবাকে অবনতির দিকে নিয়ে আসা যায়। বাবা সৎভাবে ব্যবসা করতেন বলে সে অনেক গীবত এবং নানান ধরনের চেষ্টা করেও বাবার ব্যবসার কোনো ক্ষতি করতে পারেনি। একটা সময় ওই ব্যবসায়ী আমার বাবার ওপর কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করে। সেটা আমরা জানতে পারি বাবা মারা যাবার 11 দিন আগে। একদিন বাবা ট্রাক থেকে সুপারি আনলোড করতে করতে অনেক রাত করে ফেলেন। এমনিতেই বাবা প্রতিদিন রাত 11টার ভেতরেই বাসায় ফিরতেন, কিন্তু সেই দিন বাজার থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সেদিন থেকেই ঘটনার শুরু। বাসায় ফিরে বাবা প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করলেন। আমরা গ্যাস্ট্রিকের কথা ভেবে বাবাকে ট্যাবলেট খাইয়ে দিলাম। এরপর বাবা কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে ওঠেন এবং আগের মতো সুস্থ মানুষ। তো আমরা ভাবলাম এটা গ্যাস্ট্রিকেরই ব্যথা ছিল। তারপর কিছুদিন ভালোই ছিলেন বাবা। পরে আস্তে আস্তে বাবার পেটে ব্যথা বাড়তে থাকে। বাবার তেমন কিছু খেতে পারেন না। আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। আর এদিকে বাসায় রাতে আজব আজব শব্দ শুনতে পেতাম আমরা। আমি যে রুমে থাকতাম সেই রুমের সাথেই ছিল একটা পরিত্যক্ত রুম। মানে আগে আমার ফুপু থাকতেন ওই রুমে। এখন ফুপু মারা যাবার পর আমরা সেই রুমটা স্টোর রুম হিসেবে ব্যবহার করি। সেই রুমে আমি প্রতিদিন রাত 9টা থেকে 11টার ভেতর অনেক রকম শব্দ শুনতে পেতাম। আবার রাত 3টা থেকে 4টার ভেতর শব্দ শুনতাম। শব্দগুলো এমন ছিল 2-3টা ছোট বাচ্চা মারামারি করলে যেমন শব্দ হয় তেমন আর কি। আর মাঝে মাঝে দরজায় লাথি মারলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন শব্দ। লাথি মারার শব্দ শুনে আমি কয়েকবার বাইরে বের হয়ে দেখি কেউ নেই, কাউকে নজরে পড়ে না। 6-7 দিন এভাবেই কাটছিল। এমন সময় দরজায় লাথি মারার শব্দটা প্রচন্ড বেড়ে যায়। আমি রাতে ঘুমাতে পারতাম না। পরে আমার একটা ফ্রেন্ডকে বলি আমার কাছে এসে থাকার জন্য। এদিকে নানান ধরনের ডাক্তারের ওষুধ খেয়েও কোনো ফল পাচ্ছিলাম না। অর্থাৎ আমার বাবা কোনো ফল পাচ্ছিলেন না। দিন দিন যেন বেড়েই চলেছে। পরে একদিন আমরা বাবাকে রংপুর এক বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার অনেক রকম পরীক্ষা করতে দেয়।
আমরা সবগুলো পরীক্ষা শেষ করি। পরে আমি জানতে পারি যে রিপোর্টগুলো বের হতে রাত 9টা বেজে যাবে। এখন কি আর করার, রংপুর থেকে আমাদের গ্রাম প্রায় 3 ঘন্টা। রাত 9টার পর বাড়ি ফেরার বাস পাবো না বলে সন্ধ্যার আগে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। পরের দিন সকালে আমি একাই রিপোর্টগুলো নিতে যাই। রিপোর্টগুলি নিয়ে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলল, আপনার বাবার তো তেমন কিছু ধরা পড়েনি, রিপোর্ট তো মাশাআল্লাহ অনেক ভালো। পরে সাধারণ কিছু ঔষধ লিখে দেন আর বলেন, আশা করি এগুলো নিয়মিত খাওয়ার পর উনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ওষুধগুলো নিয়ে বাসায় ফিরে আসি। রিপোর্টের কথা বলতে সবার মুখে হাসি, যাক বড় কোনো সমস্যা না হয় এটাই ভালো। এবং ডাক্তার এই ওষুধগুলো দিয়েছেন আর বলেছেন এগুলো নিয়মিত খেলেই নাকি বাবা সুস্থ হয়ে যাবেন। এভাবেই 1 মাস যায়, 2 মাস যায়, কিন্তু সুস্থ হওয়ার কোনো নামই নেই। এদিকে বাসায় চলছে আর এক বিপদ। আমরা তো প্রথমে মনে করেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে শব্দ করছে, কিন্তু এতদিন তা করার কথা না। মানুষ যদি করে তো 1 বার বা 2 বার করবে, 1 দিন বা 2 দিন করবে। এভাবে যখন 1 সপ্তাহ হয়ে যায় তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা কোনো মানুষের কাজ না, এটা নিশ্চয়ই কোনো জিনের কাজ। পর এলাকার মসজিদের ইমামকে দিয়ে বাড়ি বন্ধ করে নেই। তারপরও চলতে থাকে, কোনো কাজ হয় না। দিনে দিনে আরো অবনতি হয়ে যায় বাবার। এমন সময় বাবা একেবারে অসুস্থ হয়ে পড়ে, কোনো কিছুই খেতে পারে না, যা খায় তাই বমি করে ফেলে দেয়, আর পেটের ব্যথা অনেক বেড়ে যায়। রাত দিন শুধু পেটে ব্যথায় অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতে থাকে। বাবার সাথে সাথে আমাদের বাড়ির পুরো মানুষ 7 মাস ঘুম কি জিনিস বলতে পারি না। এদিকে পরিত্যক্ত রুমে আজব আজব শব্দ, আর অন্যদিকে বাবার চিল্লানোর আওয়াজ। পুরো 7 মাস আমি রাত বা দিন কখনোই ঘুমাইনি। যখন আমরা রংপুরে ডাক্তারদের চিকিৎসার কোনো ফলাফল পাচ্ছিলাম না, তখন আমরা ঢাকায় বড় বড় ডাক্তারদের চিকিৎসা নেই, কিন্তু কোনো কাজ হয় না। দিন দিন শুধু অবনতিই হতে থাকে। পরে শেষের দিকে আরো কিছু বড় পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারি বাবার লিভার ক্যান্সার। সবাই অনেক ভেঙে পড়ি। ডাক্তার বলে ওনার চিকিৎসা এখানে হবে না, ওনাকে ইন্ডিয়া নিয়ে যান, ওনার লিভার পুরোই নষ্ট হয়ে গেছে। এখন ইন্ডিয়া নিয়ে যাবার সাধ্য নেই আমাদের, কারণ অনেক টাকার প্রয়োজন, আর এতদিনে জমানো যত টাকা ছিল সব শেষ। আমরা এত টাকা পাবো কোথায়? সবাই হতভম্ব হয়ে বাবাকে বাসায় নিয়ে আসি। ডাক্তার বলে যদি চিকিৎসা না করাতে পারেন এভাবেই যতদিন বাঁচবে, যা খেতে চায় সেটাই খাওয়ান। 1 মাসের সময় দিয়েছিল ডক্টর। যদি চিকিৎসা না করাই তাহলে খুব বেশি হলে 1 মাস বাঁচবেন উনি। এভাবেই কিছুদিন কেটে যায়। এমন চিকিৎসাবিহীন অবস্থায় নিজের বাবাকে চলে যেতে হবে, এটা ভাবতেই চোখ ভিজে যায়। কোনো সন্তান চাইবে না বিনা চিকিৎসায় বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। এরপর বাসায় কিছু লোকের মুখে শুনি একটা কবিরাজ আছে, তার কাছে যাই। কবিরাজ তার জিনের মাধ্যমে জানতে পারে বাবাকে কেউ কুফরি কালাম করেছে। এটা বাবা মারা যাবার 11 দিন আগে জানতে পারলাম, কিন্তু এতদিনে সময় শেষ, তাই ওনার লিভার নষ্ট হয়ে গিয়েছিল। বিষয়টা আমি ভালোভাবে বোঝানোর জন্য 6 থেকে 7টা কবিরাজের কাছে যাই, কিন্তু সবাই একই কথা বলে, আর বলে সময় শেষ হয়ে গেছে, আর অনেক আগেই চিকিৎসা নেওয়ার দরকার ছিল। কেউ বাবার চিকিৎসা করার সাহস পায় না। পরে আমি একজন বড় কবিরাজের কাছে যাই। সে বলে তোমাদের বাড়িতে 7টা তাবিজ রাখা আছে, সেগুলো যদি বের করে নষ্ট করা যায় তাহলে তোমার বাবার সুস্থ হবার সম্ভাবনা 10%। কবিরাজ বলে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে সে নাকি একটা নরপিশাচকে 3টা ছাগল আর 3টা সাদা মুরগি এবং নানান কিছু দেবার লোভ দেখিয়ে বাবার উপরে ভর করিয়েছে বাবার লিভার খাওয়ার জন্য। পরে সে আরো বলে তুমি যদি চাও তো আমি তোমার বাবাকে আমার যতটুকু সাধ্য আছে সব দিয়ে চেষ্টা করে দেখতে পারি বাঁচানোর জন্য, কিন্তু হ্যাঁ, ওনার বাঁচার সম্ভাবনা শুধুই 10%। তারপরও বাবাকে বাঁচানোর জন্য চিকিৎসা শুরু করতে বললাম।
পরের দিন কবিরাজ তার লোকজন নিয়ে বাড়িতে আসে। তারপর কবিরাজ তার এক কর্মচারীর ওপর জিন হাজির করে এবং আমাকে খালি বাটি দিয়ে কবিরাজ বলে, উনি যেখানে মাটিতে দাগ দেবে তুমি সেখানে সেখানে নিজ হাতে মাটি খুঁড়ে যেটা পাবে সেটা এই বাটিতে রাখবে। তারপর আমি কবিরাজের কর্মীকে ফলো করতে লাগলাম, মানে জিন ভর করা লোকটিকে। তিনি মোট 6টি জায়গায় দাগ দেয়। প্রথম আমাদের বাড়ির গেটের সামনে ঠিক মাঝখানে, দ্বিতীয় দাগ বাড়ির আঙিনার মাঝখানে, তৃতীয় দাগ বাবা যে ঘরে থাকতো সে ঘরের দরজার সামনে, চতুর্থ দাগ রান্নাঘরের মাঝখানে, পঞ্চম দাগ চুলার ভেতরে এবং ষষ্ঠ টিউবওয়েলের গোড়ায় এবং সপ্তমটা নাকি টিউবওয়েলের ভেতরে ফেলে দিয়েছে। তারপর এক এক করে আমি দাগ দেওয়া স্থানগুলোর মাটি উঠাতে থাকি এবং 6 জায়গায় আমি হাত দিয়ে 6টা তাবিজ উঠাই। সেগুলো বাটিসহ কবিরাজের সামনে নিয়ে যাই। কবিরাজ তাতে মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দেয় তাবিজগুলোর ওপর। পরে আমাকে পোড়ানোর জন্য আদেশ দেওয়া হয় তাবিজগুলো, কিন্তু আমি কবিরাজের অনুমতি নিয়ে সেগুলো একটু খুলে দেখার জন্য চাইলাম। কবিরাজ বলল, সমস্যা নেই, কিন্তু দেখার পরে সাথে সাথে পড়াতে হবে কিন্তু। আমি বললাম ঠিক আছে। তারপর আমি সবগুলো তাবিজ খুলে দেখলাম। কিছু জিনিস বোঝা যায় আর কিছু একেবারে নষ্ট হয়ে গেছে। তাবিজগুলোর ভেতরে দেখি কিছু মাটি, মনে হয় কোথাকার মাটি আমি জানি না, সিঁদুর, চুল, লাল কাপড়, সূঁচ, সাদা কাপড়, আরো অনেক কিছু নষ্ট হওয়ার জন্য তেমন বোঝা যায় না। কবিরাজ তার আরো কিছু কাজ সম্পূর্ণ করে চলে যান আর আমাকে রাতে তার বাসায় যেতে বলেন। সে কিছু তাবিজ দেবে, সেগুলো আমাকে নিয়ে আসতে হবে। কবিরাজের কথা মতো আমি রাত 8টা বাজে তার বাসায় রওনা দিই। আমার বাসা থেকে কবিরাজের বাসায় 1 ঘন্টার পথ। ভাবলাম ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। সেটা ভেবে আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে আসতে বলি আমার সাথে যাবার জন্য। পরে আমরা 2 ফ্রেন্ড রওনা দিই কবিরাজের বাসার উদ্দেশ্যে। যাবার সময় খুব ভালোভাবেই কবিরাজের বাসায় যাই। কবিরাজ অনেক প্রকার তাবিজ দেয় 2টা কাঁচের বোতলের ভেতর করে, আর নানান ধরনের জিনিস দেয়। আর আমাকে বলে যে আমি এই জিনিসগুলো যেভাবে আছে এবং যেখানে যেভাবে রাখতে বলবো ঠিক সেইভাবেই রাখতে হবে। মনে রেখো, কোনো ভুল যেন না হয়। আমাকে অনেকগুলো নিয়ম শিখিয়ে দেওয়া হয়। যেমন প্রথম যে বোতলটা দেয় সেটা এক নিঃশ্বাসে আঙিনার ঠিক মাঝখানে পুঁতে রাখতে হবে এবং এদিক সেদিক তাকানো যাবে না। আর একটা কাজ যেন আমি একাই করি, কে যেন না দেখে। আর একটা বড় রকম তাবিজ দেয় যেটা নাকি বানানো হয়েছে। আত্মহত্যা করে মরে যাওয়া অবিবাহিত একটা মেয়ের চুল সহ নানান ধরনের জিনিস দিয়ে তৈরি তাবিজ। এই তাবিজটা বাড়ির গেটের সামনে পুঁতে রাখতে হবে। আরো বলে, তুমি মনে হয় এই কাজটা একা করতে পারবে না, কেননা এটা খুব খারাপ তাবিজ। এটা পুঁতে রাখার সময় অনেক বিপদের সামনাসামনি হতে পারো, তাই এটা করার সময় 1জন বা 2জন লোককে সাথে রাখবে যেন তারা তোমাকে অনেক সাহস দেয়। আর মনে রাখবে তুমি সহ 3 জনের বেশি যেন কেউ না দেখে, তাহলে এটা কাজ করবে না। কবিরাজের সব নিয়ম কানুন জেনে তাবিজগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসায় আসার সময় মাঝ রাস্তায় শুরু হয় নানান ধরনের অলৌকিক শব্দ। এপাশ ওপাশ থেকে শুনতে পারি যে মেয়ে কণ্ঠের আওয়াজ, আরো অনেক কিছু। কবিরাজ আগেই বলেছিলেন কোনো কিছুতেই যেন ভয় না পাই। এগুলোতে কান না দিয়ে আমি বাসায় চলে আসি। যথারীতি কবিরাজের কথা মতো রাত 2:30টার সময় বের হলাম। আমাকে একটা কাজ সম্পূর্ণ করতে হবে। গভীর রাত, সবাই ঘুমে বিভোর। তাবিজটা নিয়ে আমি ঠিক আঙিনার মাঝখানে দাঁড়াই। এরপর আশপাশটা ভালো করে দেখে নিয়ে নিঃশ্বাস বন্ধ করে শাবল দিয়ে এক ধাক্কায় যতটুকু গর্ত হয় ততটুকু গর্তের ভেতরেই তাবিজটাকে পুঁতে দেই। কাজটা সম্পূর্ণ হওয়ার পর পরিবেশটা কেমন যেন হয়ে উঠল। কোনো বাতাস ছিল না। তারপর হঠাৎ করে গাছের পাতাগুলো এমনভাবে নড়াচড়া শুরু করলো যেন ঝড় উঠেছে। বাড়ির পেছনের বাঁশ ঝাড় আরো অনেক জোরে জোরে নড়ছিল। কিছুক্ষণ পর আবার পরিবেশ আগের মতো হয়ে যায়। এবার সেই বড় তাবিজটি রাখার পালা। কবিরাজের কথা মতো আমার চাচা, যে আমার বয়সী অর্থাৎ সমবয়সী, আর আমার এক ফ্রেন্ড, তাকে আগে থেকেই আমার রুমে থাকতে বলি। যথারীতি তাবিজটা নিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়াই। রাত তখন 3টা। যেখানে কবিরাজ তাবিজটা রাখতে বলেছেন সেই জায়গাটা মার্ক করে নেই। এবার আমার সাথে যে 2জন ছিল ওদেরকে বলি, তোরা আমাকে খেয়াল রাখবি, আশেপাশে নজর রাখবি, যেন কেউ কাজ করার সময় বাধা না দেয়। সবাই রেডি।
এবার যেখানেই তাবিজটা রাখার জন্য নিঃশ্বাস বন্ধ করে শাবল দিয়ে মাটিতে আঘাত করছি, ভাবতেও পারিনি যে কিছুক্ষণের মধ্যে এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে। আমার মাথার ভেতর ঝিমঝিম করছে, আর আশেপাশের চারিদিকে এমন তীব্র গতিতে বাতাস শুরু হয়েছে যেন কাল বৈশাখীর ঝড়। নিঃশ্বাস বন্ধ, গর্ত করা শেষ। এবার যেই না তাবিজটা রাখতে যাব, ঠিক তখনই শুরু হয় সেই নরপিশাচ আর যেই মেয়েটার মাথার চুল দিয়ে বানানো তাবিজ, সেই দুজনের চিৎকারের আওয়াজ। পিশাচের ভাঙা ভাঙা কণ্ঠ আর আত্মহত্যা করা মেয়েটির কণ্ঠ। আমি আরো দ্রুত গতিতে যেই তাবিজটা গর্তের ভেতর রাখতে যাব, ঠিক তখনই আমাকে কি যেন এমন জোরে একটা থাপ্পড় মারে, আমি পেছনে ছিটকে পড়ে যাই। তারপরও নিঃশ্বাস বন্ধ থাকা অবস্থায় বাবাকে বাঁচানোর তীব্র চেষ্টা করি। গর্তের ভেতর তাবিজটা কোনো রকমে মাটি চাপা দেই, তারপর আস্তে পরিবেশটা আগের মতো হয়ে যায়। পরে সারা রাত আর কোনো শব্দ শুনতে পাইনি, একদম স্বাভাবিক রাতের মতোই কেটে যায়। পরদিন কবিরাজ আসে আমাদের বাসায়। সে সরিষা ছিটিয়ে দেয়, পরে তার কর্মীর ওপর জিন হাজির করে। তার কাছ থেকে আমরা জানতে পারি আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন একমাত্র আল্লাহ যদি ওনার হায়াত দিয়ে থাকেন তাহলে উনি সুস্থ হবেন। কথা বলে কবিরাজ চলে যান। এমনিতেই কারো চোখে ঘুম নেই। সেদিন রাতে কেন জানি বাবা ব্যথায় আর চিল্লান না, স্বাভাবিক মানুষের মতো ঘুমান। কতদিন ঘুমাই না বিছানায়, যেই না শুয়েছি কখন জানি ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি। আর তখনই আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি অনেক রাত আমাদের বাসায় মহিলা পুরুষ উভয়েই অনেক মানুষ জমা হয়েছে। মানুষগুলোর ভেতরে আমি কাউকে চিনি না, কারো মুখটা ভালোভাবে বোঝা যায় না, এবং মানুষগুলো কেউ কারোর সাথে কথা বলে না, শুধু এদিক ওদিক ঘোরাফেরা করছে। আমি কেন জানি সবার মধ্যে বোবা হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে সব দেখছিলাম। হঠাৎ করে বাড়ির এরিয়া থেকে একটু দূরে দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে মনে হয় কিছু বলবে এমন একটা ভাব। অনেক রাত হওয়ার কারণে মেয়েটার মুখ বোঝা যায় না। হঠাৎ মেয়েটা রাগের গলায় বলে, বলেছিলাম তোর বাবা বাঁচবে না, তারপরও তুই কষ্ট দিলি। শুধু এইটা বলেই কোথায় যেন আড়াল হয়ে গেল মেয়েটা। তারপর সে বলল, আমি আর কোথাও জায়গা পাচ্ছি না। একটু পরে মায়ের বড় গলার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমার। আমি জলদি বাবার রুমে যাই, দেখি বাবা কেমন যেন করছে আর হাতের ইশারায় কি যেন দেখাচ্ছে। আমরা সেটা কেউ বুঝতে পারছি না। আমি পানি নিয়ে এসে বাবার মুখে দিতেই একেবারে যতটা পানি খেয়ে ফেলে, মনে হয় 1 সপ্তাহে এতখানি পানি খায় না। তখন রাত 12টার মতো হবে। বাবার এমন অবস্থা দেখে আশেপাশের সবাই চলে আসে। বাবা শুধু আমাকে ইশারায় বলছে আমি যেন তাকে কোলে নিই। তখন আমি তাকে বুকের মাঝে জড়িয়ে ধরি আর বারবার মায়ের কাছে পানি চাইতে থাকে বাবা। বাবার এমন অবস্থা দেখে আমি আমার ছোট ভাই আর ফুপুকে সবার কাছে ফোন দিতে বলি। আমার আর বুঝতে বাকি ছিল না যে বাবা আর আমাদের মাঝে থাকবে না। এভাবেই 2 ঘন্টা কেটে যায়, সবাই চলে আসে। এমন সময় বাবা আমার কোলে থাকা অবস্থায় একদম নিস্তব্ধ হয়ে পড়ে, আর পানিও যাচ্ছে না, ইশারাও করছে না। কোন রকম বোঝা যাচ্ছে একটু একটু করে নিঃশ্বাস নিচ্ছে। এমন সময় ফুপু হঠাৎ বলে ওঠে, দেখো তো তোমার বাবার শরীরে কোনো তাবিজ আছে কিনা। আমি বললাম, হ্যাঁ একটা তো আছে, কবিরাজ দিয়েছিলেন। ফুপু বলল, তাড়াতাড়ি তাবিজটা কেটে ফেলো, এই জন্যই এতক্ষণ কষ্ট করছে। আমি যখনই তাবিজটা কেটে দিলাম, ঠিক তার 1 মিনিট পর বাবার নিঃশ্বাস নেয় না। রাত তখন 2:30 মতো। আমার বুকের ভেতর থাকতেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। যখনই কনফার্ম হলাম যে বাবা বেঁচে নেই, তখনই সবাই একসঙ্গে কান্না শুরু করে, আর আমার চোখ যেন অন্ধকার হয়ে আসছে, কিছুই দেখতে পাচ্ছি না। কখন জানি সেন্স হারিয়ে ফেলি, তারপর আর কিছু মনে নেই। পরে আমার সেন্স ফিরে আসে ফজরের আজানের একটু আগে। আমি দেখি আমার ফ্রেন্ড আমার মাথায় পানি দিচ্ছে। সকাল হতে না হতেই বাবাকে দাফন করার জন্য সবকিছু রেডি। আমার আত্মীয় স্বজনরা এবং পরিবারের সবাই শুধু কান্না করছিল, ভীষণভাবে ভেঙে পড়ছিল সবাই। সকাল 9টায় বাবার জানাজার নামাজ শেষ হয়। এত কম বয়সে নিজের কাঁধে করে বাবাকে কবরে নিয়ে যাচ্ছি, এটা ভাবতেই বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে।
কান্না করতে করতে একটা সময় আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, শুধু চোখ দিয়ে পানি পুরো শরীর ভিজিয়ে দিচ্ছিল। তখন যে কষ্ট, বুক ফেটে যাচ্ছিল, সেটা সেই বুঝবে যে বাবার লাশ কাঁধে নিয়েছে। বাবার দাফন কাজ সম্পূর্ণ করে সবাই দোয়া করে বাসায় চলে আসি। পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, 11 দিনের খতম হয়ে যায়, 40 দিনের খতম হয়ে যায়, সবাই একটু স্বাভাবিক। আর এদিকে পরিবারের অভাব দেখা দেয়। মাত্র 19 বছর বয়সে পরিবারের হাল ধরতে হয় আমার। হঠাৎ করে কোনো কাজ বা চাকরি না পাওয়ায় পরিবারের মা, ছোট ভাই, ছোট বোনদের কথা চিন্তা করে পরিবার ছেড়ে অল্প কিছু জমি ছিল সেটা বিক্রি করে চলে আসি। অর্থাৎ আমি দুবাই চলে আসি। দুবাই আসা মাত্র 7 মাস হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবারের খেয়াল রাখতে পারি। আর একমাত্র আমি ছাড়া কেউ নেই আমার পরিবারকে দেখার জন্য। এভাবেই শেষ হয় বাবাকে নিজের বুকে জড়িয়ে রেখে বিদায় জানানোর এক মর্মান্তিক ঘটনা। কি এমন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যে তার কোনো প্রতিকারই করতে পারলাম না? এই জগতে এমনও কিছু মানুষ আছে যারা সবসময় মানুষের ক্ষতি চায়। তাই আমি একটা কথাই বলবো, সবাই যেন এই অন্ধকার জগতে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে দূরে থাকেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ। এরপরে তিনি তার নাম টাম সবকিছু শেয়ার করেছেন এবং তিনি বলেছেন এগুলো কোনো কিছু শেয়ার না করতে। অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আমি জানি না যে এরকম ক্যান্সারের পরে আপনারা জানতে পেরেছেন ব্ল্যাক ম্যাজিক। আমি জানি না যে ব্যাপারটা আসলে কি হয়েছিল, তবে ব্ল্যাক ম্যাজিক তো আসলেই আছে। এবং এটা যেন এই ভয়াবহ দিকের কথা চিন্তা না করে কেউ না করেন, সেটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। আমরা এরকম পাপের কাজ যেন না করি। যাই হোক, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আমাদের পরের ঘটনাটি এসছে দেশের বাইরে থেকে এবং আমাদের একজন লিসেনার এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি শুরুতেই বলে নিয়েছেন তিনি দীর্ঘদিন, অর্থাৎ তার বড় হয়ে ওঠাটা দেশের বাইরে বলেই তার বাংলা অতটা ভালো না, সেটা তিনি জানিয়েছেন। তারপরে তিনি আপনাদের জন্য ঘটনা শেয়ার করেছেন এবং আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে। এবং এতটুকু যদি কোনো ঘটনা আপনাদের আনন্দ দিতে পারে, আমারও অনেক 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 বেশি সেটা ভালো লাগবে। আশা করছি যে ঘটনাটি আমরা শুনবো এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং এই ঘটনাটি অনেকটা ফার্স্ট হ্যান্ড স্টোরি বলতে পারেন। সো ভালো লাগা উচিত। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনাটি। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আমরা শুরু করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। উনি এর আগে সৌদি আরবের তাবুক শহরে ছিলেন, তাবুক শহরের নিয়ম সিটিতে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন। তবে একই প্রফেশনে এখন রিয়াদের রিয়াদ কিং সালমান পার্কে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন। ওনার নাম মোহাম্মদ রুবেল হোসেন। ওনার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে। এর আগে অবশ্য ওনার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনি শেয়ার করেছিলেন। তো চলুন এবার ওনার পাঠানো অন্য ঘটনাটি শুনে আসি, যেই ঘটনাটি ওনার ফুফার সাথে ঘটেছিল। ঘটনাটার সময়কাল 1985 থেকে 86 সালের মধ্যে হবে। ওনার ফুফার নামটা সঙ্গত কারণে বলছি না, এটাও বলছি যে উনি একটা ভালো প্রফেশনে আসলে ছিলেন না। এটা আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ওনার ফুপুর বিয়ে হয়েছিল ওনাদের এই বাড়ির পাশেই, ওনাদের বাড়ি থেকে 200 গজ দূরে হবে। তো ফুপুর বিয়ের পর ওনার প্রথম যে সন্তানটি হয়েছিল এটি ছিল ছেলে সন্তান। ছেলেটার নাম রাখা হয় নান্টু। ঘটনার সময় ছেলের বয়স ছিল 10 থেকে 12 বছর। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি
কি করতেন, একটা অবৈধ ব্যবসা করতেন, সেটা হচ্ছে বাংলা মদের ব্যবসা করতেন। উনি বাড়িতেই বাংলা মদ তৈরি করতেন, উনি নিজেও এই বাংলা মদ খেতেন এবং বাজারের এক সাইডে একটি ঝোপ রয়েছে, বাঁশের ঝোপ, সেখানে বসে এই বাংলা মদ বিক্রি করতেন। এই ঝোপঝাড়ের পাশেই ছিল একটি মন্দির, 50 থেকে 80 মিটারের মধ্যে হবে আর কি। তো বাজারের বর্ণনাটা আমরা একটু দিয়ে রাখি। এই বাজারের নাম হচ্ছে ত্রিমোহনী বাজার। এই বাজার থেকে এই চকাদিন গ্রামে যেতে একটি মন্দির পড়ে। বাজার এবং হাট খুবই পরিচিত, নওগাঁ জেলার সকলেরই পরিচিত। তো এই বাজারে যদি কেউ নাও এসে থাকে তবুও তার নাম কিন্তু আশেপাশের অনেকেই জানে। তো এটা তো রানীনগর উপজেলাতেই রয়েছে। তো ওনার ফুপার বন্ধু কিছু মুসলিম ছিলেন, কিছু হিন্দু ছিলেন। তো কয়েকজনের নাম বলছি, হরেন কাকা, নিপেন কাকা, আর মুসলিম যারা ছিলেন এদের মধ্যে বাচ্চু, সালামত, এনারা রয়েছেন। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি করতেন কি, সারাদিন মদ বানাতেন, সন্ধ্যার পরে বিক্রি করতেন। আর যারা এই বাংলা মদ খেয়ে অভ্যস্ত তারা কিন্তু জানতেন যে কোথায় মদ বিক্রি হয়, তারা কিন্তু ঠিকই চলে আসতো সময় মতো, জায়গা মতো। তো একদিন হয়েছে কি, এই যে বাচ্চু এবং সালামত কাকা, তো এরা তো আসছে, ফুপাও তো ওই ঝোপের মধ্যে বসে আড্ডা মারছে, মদ বিক্রি করছে, মদ কেনা বেচা চলছে, মদ কেনার পার্টি আসছে, কিনে চলে যাচ্ছে, কেউ বসে খায়, কেউ আবার নিয়ে যায়। তো এই বেচা কেনা চলতো রাত প্রায় 12টা-1টা পর্যন্ত। গ্রামের রাত 12টা-1টা তো অনেক রাত, বুঝাই যাচ্ছে। 85-86 সালের কথা বলছি। তো বিদ্যুৎ যদি ওই এলাকায় ওই সময় থেকেও থাকতো, এই ঝোপঝাড়ের মধ্যে নিশ্চয়ই অন্ধকার, চারদিকে শুনশান নীরব জায়গায় তো এই ধরনের অবৈধ কাজগুলো করতে হয়, তা না হলে তো বিপদ হতে পারে। বেচা কেনা হচ্ছিল, গল্প হচ্ছিল, হঠাৎ করে হয় কি, এই রুবেল ভাইয়ের ফুপার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তো ওনার ফুপা বলল যে, এই শোন বাচ্চু আর সালামত, তোদের দুজনকেই বলি, এই মন্দিরের ভেতর থেকে যে একটা মূর্তি এখানে আনতে পারবে, আনার পর আবার ঠিকঠাক মতো ওখানে রেখে আসতে পারবে, তাহলে তাকে আমি কালকে ফ্রিতে মদ খাওয়াবো। তো এই যে বাচ্চু নামের যে লোকটা, তার কিন্তু টাকার কোনো সমস্যা নাই, আর সে এমনি মদ খাচ্ছে মাতাল, ঠিক আছে, কিন্তু অন্য আর একটা ধর্মের স্থাপনায় গিয়ে এরকম একটা কাজ করবে, এই বিষয়ে কিন্তু তার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না, কাজটা করা ঠিক হবে না। কিন্তু এই যে সালামত নামের আর একটা লোক আছে না, ইনি কিন্তু একটু গরিব মানুষ, তার তো প্রতিনিয়তই এই মদ খেতে গেলে টাকা পয়সার দরকার হয়, অনেক সময় বাড়িতে এটা নিয়ে হই হট্টগোল করতে হয়, তার স্ত্রীর সাথে অনেক সময় কলহ বিবাদে তাকে লিপ্ত থাকতে হয়, অনেক সময় তার স্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিয়ে এসে এই বাংলা মদ কেনে। তো যদি এক রাত ফ্রিতে খাওয়া যায় তাহলে আর খারাপ কি। এই যে সালামত, যে উনি ফুপাকে বলেন যে আমি যাব, তো ফুপা বলে যা নিয়ে আয়। সে গেছে মন্দিরে, নিয়েও আসছে। এই মূর্তিটা ছিল হচ্ছে লক্ষ্মীর মূর্তি। এই মূর্তিটা কিন্তু মন্দিরে নাকি সবসময় থাকে। যারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা বলতে পারবেন, আমি এই বিষয়ে অতটা বলতে পারবো না। তো এই মূর্তিটাকে যখন নিয়ে আসছে, তখন ফুয়া বলছে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছিস, সাহসের কাজ করছিস, যা এবার ঠিকঠাক মতো রেখে আয়, কেউ যেন বুঝতে না পারে। এখন এই সালামত বলে ওঠে, ওরে বাবা রে, আমি এখন এটা রেখে আসতে পারবো না রে, আমি আনছি কিন্তু রাখতে পারবো না, আমার বাবা ফ্রি মদ খাওয়া লাগবে না, তুই রেখে আয়। তখন ফুপা রেগে বলেন, যাই বেটা, এটা কি কথা ছিল, আমার কি রাখতে যাওয়ার কথা, তুই আনছিস তুই রেখে আয়। সালামত বলে, না, কি কথা ছিল কি ছিল না তা আমি জানি না, আমার এখন সাহস হচ্ছে না, আমি এখানে যাব না। এখন সমস্যা হচ্ছে যে এই যে ফুপা, উনি যে এইখানে বসে মদ বিক্রি করেন, এ তো গ্রামের কম বেশি সবাই জানেন, সব ধর্মের লোকই জানেন। মদ বিক্রি করে সেটা একরকম বিষয়, এটা একটা অবৈধ কাজ, কিন্তু মদ বিক্রি করতে গিয়ে অন্য একটি ধর্মের স্থাপনায় গিয়ে সেখানে কেউ এই ধরনের কাজ করবে, এটা তো গ্রামবাসী কোনোভাবেই মেনে নেবে না। মূর্তিটা এখানে নিয়ে আসছে, এখন যদি এটা এখানে থেকে যায়, আর এটা যদি সকালে উঠে কেউ দেখে যে এই যারা মাতাল যেগুলো ছিল মদ খেতে আসছে,
এরা মন্দির থেকে মদ খেয়ে মন্দির থেকে মূর্তি নিয়ে এখানে রেখে গেছে, তাহলে তো প্রত্যেকটাকে সাঁড়াশি অভিযান চালিয়ে ধরে ফেলবে এবং এদের তো বড় ধরনের বিচার হবে। আর সবচেয়ে বড় বিচারটা হবে হচ্ছে এই ফুপার, কারণ সে এখানে ব্যবসা করে, তার কারণেই এই ঘটনাটা ঘটছে। ফুপা তো পড়ে গেছেন বিপদে, এখন কি করি? ঝামেলা তো আসলে ফুপাই ঘটাইছেন, তাকেই সমাধান করতে হবে। তখন ফুপা ওই সালামতকে বলছেন যে ঠিক আছে, তোদের কাউকে দেখতে হবে না, আমি যাচ্ছি, ঝামেলা যেহেতু আমি বাঁধাইছি, আমি এটা সমাধান করে আসি। ফুপা কী করছেন, মূর্তিটাকে কাঁধে উঠায় ঠিকঠাক মতো উনি যাচ্ছেন। উনি ঠিকঠাক মতো গিয়ে মূর্তিটা জায়গা মতো রেখেও আবার চুপটি করে বাইরে যখন চলে আসতে যাবেন, তখন উনি খেয়াল করেন ওই হাঁটার সময় ঝাঁকি লেগেছে, ওই মূর্তির একটা হাত ভেঙে ঝুলছে। এখন এটার তো সমাধান ওই সময় আর উনি করতে পারবেন না। উনি চুপি চুপি দ্রুত বের হয়ে চলে আসেন আগের জায়গায়। আগের জায়গায় যখন আসেন, এরপরও কিছু বেচাকেনা হয়। বেচাকেনা হওয়ার পর উনি যথারীতি বাড়ির পথে রওনা হন। তো ওই ঝোপঝাড়ের ভেতর থেকে যখন উনি বের হয়েছেন, ওনার সাথে তো ওনার কিছু সাঙ্গপাঙ্গ আছেই যারা ওনার কাছ থেকে মদ কেনে। যখন বের হয়েছে তখন ওর খেয়াল করছে আকাশে কিন্তু চাঁদ আছে। পূর্ণিমা না হলেও চাঁদের আলো ভালোই ছিল, আকাশের কোথাও মেঘের ছিটে ফোটাটাও নাই। কিন্তু হঠাৎ করে ওনারা দেখেন যে ওনাদের মাথার উপরে মনে হচ্ছে কোন একটা কালো ছায়া আছে, যেটা ওনারা মাটির দিকে তাকায় প্রথম বুঝতে পারছিলেন। পরে যখন আকাশের দিকে তাকিয়েছেন তখন দেখেন ওনাদের মাথা থেকে হয়তো বা 30-40 হাত উপরে কালো মেঘের মতো কিছু একটা, এটা ভেসে ভেসে আসছে। ওনারা আগাচ্ছেন, ওটাও ভেসে ভেসে আসছে। তো এটা দেখে ওনারা বেশ ভয় পান, কি করবেন না করবেন। আবার হয় কি, ওইখানে যারা আসছিল বা ফুপার সাথে যারা ছিল আর কি, এরা তো অনেকেই আবার ড্রাঙ্ক ছিল, মাতাল অবস্থায় ছিল, দেশি মদ খেয়েছে। এখন একজন আরেকজনকে বলছে এই মাথার উপরে কিরে, আর একজন আবার বলছে যে মাথার উপর তো মনে হচ্ছে মেঘ, আর একজন বলছে আরে ধর তুই মনে একটু বেশি খেয়ে ফেলছিস, কিছুই নেই, আমি তো কিছুই দেখি না, এরকম করে বলছেন। কিন্তু এভাবে বলতে বলতেই হঠাৎ করে ওই মেঘের মতো ওই জিনিসটার ভেতর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসে। আর আওয়াজটা মূলত এই ফুপাকে উদ্দেশ্য করে বললে, ফুপার নাম ধরে বলে, ফুপার নামটা তো আমরা সংগ্রহ করে বলছি না, ফুপার নাম ধরে বলে কাজটা তুই ভালো করিস নাই, এর মাসুল তোকে দিতেই হবে। এটা যখন শুনেছেন তখন তো ওনারা যারা ছিলেন পরিমরি করে যে যার বাড়ির দিকে দৌড়, বাড়ির দিকে তারা ফিরছিলেন। একটা জায়গায় এসে হয়তো বা তারা আলাদা আলাদা হয়ে যেতেন, যে যার বাড়ির দিকে চলে যেতেন, কিন্তু ওই সময় কে কোন দিকে দৌড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর ফুপা তো বাসায় চলে আসছেন। বাসায় আসার পর উনি আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করেন নাই, কারণ উনি তো মদ বিক্রি করতেন, খেতেন, উনিও তো নেশাগ্রস্ত অবস্থায় ওই সময় ছিলেন আর কি। উনি আবার চিন্তা করছেন দূর কি না কি শুনছি, এরকম মাতাল থাকলে এরকম একটু একটু উল্টাপাল্টা হয়। উনি কিন্তু আসলে ওরকম কিছু মনে করেন নাই। এরপর কয়েক রাত হয়ে যায়। এই কয়েক রাতের মধ্যেও কিন্তু উনি আবার সেই ঝোপঝাড়ের ওখানে গিয়ে কিন্তু মদ বিক্রি করেছেন। 3 রাত পার হয়ে গেছে, কিছু হয় নাই, কোনো সমস্যা হয় নাই, স্বাভাবিক ছিল সব কিছু। 4র্থ রাতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। ওই সময় অবশ্য ফুপা চলে আসছেন বাড়িতে, তার এই অবৈধ ব্যবসার যে দৈনন্দিন কাজ সেগুলো করে। তো বাড়িতে আসার পর উনি শুয়ে পড়েছেন। তো এই যে ওনার ছেলে নান্টু, যে এই নান্টু আবার তার মাকে মানে ফুপুকে বলছেন যে মা বাইরে যাব, ওয়াশরুমে যাব। তো গ্রামের ওয়াশরুম ঘরের বাইরে। তখন এই ফুপুকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার ঘুম থেকে উঠতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। ফুপা অবশ্য তখনও ঘুমান নাই, কারণ রাত করে ফেরেন আর কি। একটা হারিকেন নিয়ে ছেলেকে নিয়ে বের হয়েছেন। তো ওইখানে যে ওয়াশরুমের যে জায়গাটা, ওইটা ঘর থেকে একটু দূরে, ওই জায়গায় আবার বেশ ঝোপ জঙ্গল ছিল আর কি। তো নান্টুকে উনি ওদিকে এগিয়ে দিচ্ছেন। নান্টুর হাতে আবার হারিকেনটা ছিল, কারণ সেই হারিকেনটা নিয়েই ঘরের মানে ওই ওয়াশরুমের ভিতরে ঢুকবে আর কি। এখন নান্টু তো একদম ছোট না, ঘটনার সময় তার বয়স 10 থেকে 12 বছর। তো
তো নান্টু যখন হাতে হারিকেন নিয়ে ওয়াশরুমের কাছাকাছি চলে এসেছে, তখন সে দেখতে পায় বলের মতো কিছু একটা গড়িয়ে গড়িয়ে ওর দিকে আসছে। চিন্তা করে কি ব্যাপার, রাতের বেলা এই কি জিনিস গড়িয়ে গড়িয়ে আসে। সে চিন্তা করছে যে তাল কি গড়িয়ে গড়িয়ে আসছে কিনা, কিন্তু ওইখানে কোনো তাল গাছ ছিলও না। তাল গাছ ছিল, অনেক দূরে ছিল, আর তখন তাল পাকার সময়ও না। এমত অবস্থায় হঠাৎ করে সে দেখতে পায় যে এটা আসলে কোনো বল না, কোনো তালও না, এটা বড়সড় একটা মানুষের মাথা। এই মাথাটা গড়িয়ে গড়িয়ে ওর কাছে চলে এসেছে, ওর থেকে প্রায় 1 থেকে 1.5 হাত দূরে আসে। তখন মাথাটা সোজা হয়ে যায়, সোজা হয়ে নান্টুর দিকে তাকিয়ে একটা বিকট হাসি দেয়। এই হাসিটা ছিল নাকি খুবই ভয়ঙ্কর, যা এতটুকু বাচ্চার পক্ষে সহ্য করার মতো ছিল না। এতটুকু বাচ্চা কেন, কোনো মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। নান্টু ওই জিনিসটা দেখে দিয়েছে প্রচণ্ড জোরে এক চিৎকার। আর ওর কাছে তো হারিকেন ছিল, হারিকেনের আলো সেই স্পষ্টটা দেখেছে। আর ফুপা তো একটু দূরেই দাঁড়ানো ছিল, উনি আবার এটা খেয়াল করেন নাই। উনি চিৎকার শুনে দ্রুত এখানে আসছেন, এসে বলছে যে নান্টু কি হয়েছে, চিৎকার দিলি কেন? তখন নান্টু বলে যে আব্বা আমি তো এইটা দেখছি। এটা বলতে বলতেই নান্টু জ্ঞান হারিয়ে ফেলে। এই যে নান্টুর অজ্ঞান হয়ে যাওয়া, সে যে জ্ঞান হারালো, নান্টুর জ্ঞান আর কখনোই ফেরত আসেনি। অজ্ঞান অবস্থাতেই নান্টু মারা যায়। তাকে ঝাড়ফুঁক করা বা অন্য কোনো ধরনের চিকিৎসা করারও কোনো সুযোগ হয়নি। জাস্ট খালি মৃত্যুর আগে তার বাবাকে এটা বলে যেতে পেরেছিল। পরদিন তার জানাজার নামাজে ইমামতি করেছিলেন এই রুবেল ভাইদেরই এক নানা। দাফন কাফন শেষে নানা ফুপাকে বলেছিলেন যে দোষটা তোমার, তোমার মৃত্যুর জন্য, তোমার ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র দায়ী, তোমার কারণে তোমার ছেলে মরছে। ইমাম সাহেব ওই সময় আর কিছু বলেন নাই। ফুপা বুঝতে পেরেছিলেন যে উনি কি ভুলটা করেছিলেন। এরপরে ফুপার 2 জন ছেলে 2 জন মেয়ে হয়েছিল। তারা সবাই এখন ভালো আছে, তাদের সবার বিয়েও হয়ে গেছে। আর এই যে ফুপার যে 2টা বন্ধু, তাদের কিন্তু কিচ্ছু হয় নাই, তাদের সাথে কোনো ভয়ের ঘটনা ঘটে নাই, তারা স্বাভাবিকই ছিল। তারা 2 জনও এখন জীবিত নাই, তাদের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। আর এত কিছুর এত কিছু তো হয়ে গেল, এই ফুপা কিন্তু তার ব্যবসা বন্ধ করে নাই, উনি ওনার মতো করে ব্যবসা করেই গেছেন। ফুপা 2014 সালে মারা গিয়েছেন। ফুপু এখনও জীবিত আছেন। তো সঙ্গত কারণে ফুপার নামটা আমরা বলি নাই, উনি এরকম একটা ব্যবসা করতেন যেহেতু উনি মারা গিয়েছেন। আর মূলত ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যে পরবর্তীতে জানা যায় মন্দিরে একটা পাহারাদার জিন ছিল। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এই পাহারাদার জিনটা খুব ক্ষিপ্ত হয়েছিল, যার কারণে সে প্রতিশোধ হিসাবে ফুপার ছেলে নান্টুকে ভয় দেখায়। আর এই ভয়ের কারণেই মূলত নান্টু মারা যায়। হতে পারে ওই ভয় দেখানোটা ওই পর্যন্তই থাকতো, কিন্তু ও তো মারাত্মক ভয় পেয়েছে, যার কারণে সে মারা যায়। আর ও মারা না গেলেও হয়তো বা পরবর্তীতে আরও বড় ধরনের ক্ষতি করত। তবে এতটুকুর মধ্যেই এই বিষয়টা শেষ হয়ে যায়, আর পরবর্তীতে কোনো সমস্যা হয়নি। আর এই ঘটনায় যাদের নাম বলা হয়েছে ওরা কেউই এখন আর জীবিত নেই, এটাই আমাদেরকে জানিয়েছেন রুবেল ভাই। প্রিয় লিসেনার্স, আমরা যেই ধর্মেরই হই না কেন, আমরা অন্য কোনো ধর্মীয় স্থাপনা অপবিত্র করা, নোংরা করা, সেটার ক্ষতি সাধন করা, এটা কিন্তু করা আমাদের উচিত নয়, এটা কারোরই উচিত নয়। যার যার ধর্ম সেই পালন করবে। তো এটা আমাদের ধর্ম শিক্ষা দেয় না। এটাই এই ঘটনার একটি শিক্ষণীয় বিষয়। আর এই ধরনের কোনো ঘটনা যদি কেউ ঘটায় ফেলেন, তাহলে এই ঘটনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আর পূর্বেও আমরা এই ধরনের বিষয়গুলো আমরা দেখেছি যে প্রত্যেকটা উপাসনালয়েই ওই ধর্মের অশরীরীগুলো অবস্থান করে। তারা কিন্তু খুব ক্ষিপ্ত হয়, আর হেন কর্মকাণ্ডের কারণে
ওরা প্রতিশোধ গ্রহণ করে, যেটা এই ফুপার বেলাতেও হয়েছে। ফুপার নিজের সাথে সমস্যা না হলেও তার একটি সন্তানকে কিন্তু হারাতে হয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. প্রিয় লিসেনার্স, দেশের বাইরের একটি ঘটনা হলে কেমন হয়? হ্যাঁ, এবার দেশের বাইরের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম ফারদিন হোসেন চূড়ান্ত। ওনার সাথে গত 28শে ফেব্রুয়ারি বইমেলাতে দেখা হয়েছিল। ওনার বাড়ি ঢাকার হাজারীবাগে। ওনারা 2 ভাই 1 বোন। ওনার বড় বোন এবং বড় ভাই দুজনই জাপানে থাকেন, তাদের পরিবারও জাপানে থাকেন। তো ঘটনাটি জাপানে ঘটেছিল। জাপানের যেই এলাকায় ঘটেছিল, সঙ্গত কারণ সেই এলাকার নামটি বলছি না, কেননা ওই এলাকায় অনেক বাংলাদেশি পরিবার বসবাস করেন। চলুন ঘটনায় চলে যাই। ওনার বড় ভাই যেখানে গিয়ে বাসা নেন, ওখানে কিন্তু ওনার বড় বোনও বসবাস করেন। তবে পাশাপাশি ফ্ল্যাটে আসলে ওনারা থাকতে পারেন নাই, কেননা ওই জায়গাতে পাশের ফ্ল্যাট ম্যানেজ করতে পারেন নাই ওনার বড় বোন, যার কারণে কাছাকাছি দূরত্বের মধ্যেই একটা ফ্ল্যাট উনি ঠিক করে দেন। ওই বিল্ডিংটা 2 তলা, নিচ তলাতে কেউ থাকে না, ওখানে দোকান করা হয়েছে, তবে দোকানটা বন্ধই পেয়েছেন যাওয়ার পরে ওনার বড় ভাই। 2য় তলাতে একটা ফ্ল্যাট, 3টা বেডরুম সেখানে। বেশ সুন্দর, বাসাটা দেখে ওনার পছন্দ হয়ে যায়। আর ওনার যে বড় বোন, উনিও পরিবার নিয়ে থাকেন। ওনার 2টো বাচ্চা আছে, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 4 বছর। ওনারা বেশ ভালোই আছেন ওখানে। তবে যেইখানে বাসাটা ঠিক করেছেন এই ফারদিন ভাইয়ের বড় ভাই, সেই জায়গাটা যে খুব নীরব, বিষয়টা এরকম না। আশেপাশে জঙ্গল রয়েছে, বিষয়টা এরকমও না। এটা একদম লোকাল এরিয়া, জনবহুল এরিয়াতেই বাসাটা ছিল আর কি। তো বাসাটা যখন নিয়েছেন সব কিছু ঠিকঠাকই ছিল আপাতত দৃষ্টিতে, কিন্তু ওঠার পরে উনি 2-3 দিন মোটামুটি ঠিকঠাক মতো চলেছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু এরপর থেকেই শুরু হয়ে যায় কিছু সমস্যা। আপাতত দৃষ্টিতে শুরুর দিকে সমস্যাটা স্বাভাবিক বলে মনে হয়, কেননা উনি রাতের বেলা যখন বাসার সব কল, মানে পানির কল বন্ধ করে রাখেন, একটা পর্যায়ে উনি পানি পড়ার শব্দ শুনতে পেতেন। তো কেউ কলটা ছেড়ে দিয়েছে, উনি আবার উঠে সে কল বন্ধ করতেন। দেখা গেল বেসিনের কল বন্ধ করেছেন, তো কিচেনের কল চলছে, সিঙ্কের উপর যে কলটা থাকে সেটা বন্ধ করেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওয়াশরুমে কেউ ফ্লাশ করেছে, ফ্লাশ করলে এক ধরনের শব্দ হয়, শব্দটা পেতেন। আবার মনে হলো অন্য আর একটা জায়গায় কেউ পানির ট্যাপ ছেড়ে দিয়েছে, আবার সেটা বন্ধ করেন। দেখা গেল একটু আগে যে ওয়াশরুম থেকে বের হয়ে আসছেন পানির ট্যাপ বন্ধ করে, সেই ওয়াশরুমে আবার কেউ শাওয়ার ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে কেউ গোসল করছে। জাপানে যারা বসবাস করেন তারা জানিয়েছেন, বা আমরা যতটুকু জানি, যে ওখানে পানি, বিদ্যুৎ, এই যে ইউটিলিটি বিল, এটা কিন্তু আসে ব্যবহারের উপরে। বাংলাদেশে কিন্তু গ্যাসের প্রিপেইড মিটার আছে, বিদ্যুতের প্রিপেইড মিটার আছে, ঠিক তেমনি ওখানে পানিরও প্রিপেইড সিস্টেম রয়েছে, অথবা পোস্টপেইড সিস্টেমও আছে বিভিন্ন জায়গায়। যে যতটুকু ব্যবহার করবে সেই অনুযায়ী বিল আসবে। এই জন্য জাপানে পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলো ব্যবহারে মানুষ খুব মিতব্যয়ী এবং খুব সচেতন। পানি যে এইভাবে পড়ছে, বিল তো উঠছে। এইভাবে যদি বিল উঠতে থাকে তাহলে তো সমস্যা। আসলে সমস্যাটা কোথায়, কেন এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায় পানি পড়ছে?
আর রাতের বেলা যখন পানি পড়ে তখন এক ধরনের অদ্ভুত রকমের শব্দ নাকি হয় ওনার ওই বাসা থেকে, যার কারণে প্রতিবেশীরা কমপ্লেইন দেয় যে ওখানে এরকম শব্দ পাওয়া যায় রাতের বেলা, তাদের ঘুমাতে অসুবিধা হয়। জাপানে তো মানুষ অনেক পরিশ্রম করে, তারা অনেক সকালে ওঠে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তাদের যদি ঘুমের ডিস্টার্ব হয় তাহলে তো অবশ্যই তারা যখন কমপ্লেইন করলো, পানির লাইনের যারা ভালো বোঝার কি এরকম মিস্ত্রি টেকনিশিয়ান তাদেরকে আনা হলো, তারা চেক করে দেখলেন কোনো সমস্যা নেই। এরপর একই সমস্যা আবারও, এরপর সমস্যাটা তীব্র হতে থাকে। তীব্রটা এরকম যে মাঝে মাঝে কি হতো যে একটা চলছে অন্যগুলা বন্ধ, সেটা বন্ধ করার পর অন্যটা চলছে, কিন্তু এবার সমস্যা দেখা দিল যে একসাথে সব পানির লাইন ছাড়া, বেসিনের কল ছাড়া, কিচেনের কল ছাড়া, শাওয়ারের সবগুলো কল ছাড়া, এমনকি এই যে ফ্লাশ হয় কমোডে, ফ্লাশ একবার হওয়ার পর পানিটা রিফিল হতে যতটুকু সময় নেয় শুধু এতটুকু সময় গ্যাপ থাকে, এরপর আবার ফ্লাশের শব্দ পাওয়া যায়। তাহলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ পানি অপচয় হচ্ছে। যখন বাড়ির মালিককে বড় ভাই জানান যে এরকম সমস্যা হচ্ছে, উনি এই বিষয়টা সমাধান করার জন্য কয়েকটা দিন সময় নিয়েছিলেন আর কি, কয়েকদিনের মধ্যে উনি সমাধান করেন। তবে এই কয়েকদিনের মধ্যেই অনেক টাকা বিল এসেছিল, মানে জাপানি ইয়েনে আর কি, যেটা পেমেন্ট করা হয় আর কি, আমরা বোঝার সুবিধাতে টাকা শব্দটা ব্যবহার করলাম আর কি, যার মুদ্রা হচ্ছে ইয়েন। তো এভাবে অনেক টাকা কিন্তু চলে গেল বিল হিসাবে, কিন্তু না, পরিবর্তন কিছুই হয় নাই, যা তাই একই সমস্যা। এরপর ওনারা বুঝতে পারেন নিশ্চয়ই অস্বাভাবিক কোনো বিষয় এখানে আছে। কেননা উনি শুরুর দিকে ওইভাবে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারেন, উনি যখনই কাজ শেষে ঘরে ঢোকেন তখন ওনার শরীরটা ভারী হয়ে যায়। উনি তো পরিবার নিয়ে গিয়েছেন, ওনার ওয়াইফও ছিল ওই একই বাড়িতে, তিনিও তো ব্যস্ত থাকেন। শরীর ভারী হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু এই ফারদিন ভাইয়ের বড় ভাই উনি অনুভব করেন, অন্য কেউ না। এরপর শুরু হয় আসল ঘটনা। ওনারা যখন কোনো কিছু খেয়ে আবার ফ্রিজে রেখে দিতেন, যেমনটা রান্না করা হয়েছে মাংস, সবটা তো একবারে খাওয়া হয় না, তখন অবশিষ্ট অংশ আমরা ফ্রিজে রেখে দিই। ওনারা দেখতেন যে পরের দিন ফ্রিজ খোলার পর সেই খাবার নাই, শেষ। এটা কিভাবে সম্ভব? তখন ওনারা চিন্তা করেছেন হয়তো বাইরে থেকে চোর আসে, কে আসে এটা দেখার জন্য রাতে সজাগ থাকা শুরু করেন। একটা পর্যায়ে এসে উনি এবং ওনার ওয়াইফ দুজনই ঘুমিয়ে যেতেন। অনেকটা সময় ঘুমের ভান ধরে পড়ে থাকলেও একটা সময় এসে ওনারা দুজনই ঘুমিয়ে পড়তেন, কারণ তো সেই সকালে উঠতে হয়, কাজ করতে হয়, মাঝখানে তো আসলে ওরকম বিশ্রাম নাই, কতক্ষণ আর জেগে থাকা যায়। তো এরকম পানির লাইন ছাড়া, খাবার নাই, এরকম কিন্তু চলছে। একদিন কি হয় যে ওনার শরীরটা ভালো লাগছিল না, উনি অফিসে আর যান নাই, সারাদিন বাসায় ঘুমিয়ে কাটিয়েছেন। যেহেতু সারাদিন বাসায় ঘুমিয়ে কাটিয়েছেন, সারাদিন ঘুমালে রাতের বেলা তো ঘুম আসতে দেরি হয়, তাই না? উনি চিন্তা করেন আজ রাতে দেখব আসলে ঘটনাটা কি, কে পানির কল ছাড়ে, কে খাবার খায়। তো ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, উনি জেগে আছেন। হঠাৎ করে একটি শব্দ ওনার কানে আসে। উনি সেই শব্দের উৎস ধরে কিছুটা এগিয়ে গিয়ে দরজার এক পাশে দাঁড়িয়ে থাকেন চুপ করে। উনি দেখলেন যে ওনাদের ঘরে 3টা বেডরুম আছে, এর মধ্যে একটা বেডরুমের কোনো জানালা নাই, শুধু দরজা। ওই বেডরুম দিয়ে একটা ছায়ার মতো কিছু একটা বের হলো এবং বের হয়ে ওটা কিচেনের দিকে যাচ্ছে, মানে পাকঘরের দিকে যাচ্ছে। এটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ওখানে কিন্তু কোনো জানালা নাই। চোর যদি ঢোকেও জানালার গ্রিল কেটে এই রুম থেকে তো আসলে বের হওয়ার কথা না, অন্য রুম থেকে বের হতে পারত। তাহলে জিনিসটা কি? উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই অস্বাভাবিক কিছু। তারপরও উনি সাহস করে সামনে এগিয়ে গিয়ে চিৎকার দিয়ে বলে ওঠেন, এই কে? উনি বলেছিলেন কিন্তু জাপানি ভাষায়। আর তখন ওই ছায়াটা জাপানি ভাষাতেই উত্তর দেয়, যার বাংলা অর্থ এমন হয়,
একটু পানি দিবি রে, কতদিন যে পানি খাই না, একটু পানি দিবি। এর মধ্যে হয় কি যে উনি যে চিৎকার দিয়ে বলে উঠছেন এই কে, বড় ভাইয়ের স্ত্রীর কিন্তু ঘুম ভেঙে যায়। তো উনি গিয়ে লাইট জ্বালিয়েছেন, দেখা যাচ্ছে যে কিছুই নেই। ওই রাত্রেই এই ফারদিন ভাইয়ের বড় ভাই বাংলাদেশে ওনার বাবাকে ফোন দেন যে এই ঘটনা। তো ওনার বাবা ওই সময়ের মতো আসলে ওনাকে বোঝানোর জন্য সান্ত্বনা দেন যে ভুল দেখেছো, রাতের বেলা ঘুম থেকে উঠছো, উল্টাপাল্টা কিছু দেখছো, এইটা বলে আর কি কোনো রকম একটা বুঝ দেন। কারণ যদি উনিও ভয় দেখাতে তাহলে তো আরও মারাত্মক ভয় পেয়ে যাবেন উনি। এরপর আসি আরও একটি ঘটনায়। একদিন উনি বাসায় আছেন, ওই দিন ওনার হাফ শিফট ছিল, কাজ সেরে বাসায় আসছেন। ওই সময় উনি একাই ছিলেন। উনি এসে দেখেন এক ভয়ঙ্কর জিনিস। দেখেন যে ওনাদের যেই ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলের উপরে একটা মহিলা অবয়ব বসে আছে, কিন্তু এই অবয়বটার দেহটা আধা পচা, বিভিন্ন জায়গায় মাংস নাই, সেখানে হাড় বেরিয়ে গেছে, বিশ্রী দুর্গন্ধ। এই অবয়বটা টেবিলের উপরে বসে গ্লাসে পানি খাচ্ছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে মারাত্মক রকম ভয় পান। ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর ওই সময় ওনার চোখ যায় ওই বেডরুমটাতে, যেই বেডরুম থেকে একটা ছায়া অবয়বকে বের হতে উনি দেখেছিলেন। ওই দিকে যখন তাকিয়েছেন উনি দেখতে পান ওই বেডরুমের যে বিছানাটা রয়েছে, সেই বিছানা রক্ত দিয়ে একদম ভরে আছে। বিভিন্ন পচা মাংসের টুকরোগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রচণ্ড দুর্ধ। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে পড়েন। উনি তো ওই সময় একা বাসায় ছিলেন। পরে যখন আর স্ত্রী আসে বাসায়, দরজার তো চাবি আছে একাধিক, উনি এসে দেখেন যে বড় ভাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর তার জ্ঞান ফেরান, কি হয়েছে সব কিছু জিজ্ঞেস করেন। এখন এই ব্যাপারগুলো তো আসলে এখন আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না, এটা সমাধান তো করতে হবে। এখন এই যে বড় ভাই, ওনার স্ত্রী, উনি তো আসলে বাসায় যদি একা থাকেন ওনার কি অবস্থা হবে, এটাও তো উনি চিন্তা করছেন। এরই মধ্যে ওনার সাথে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। এতক্ষণ তো ঘটছিল, কয়েকদিন তো ঘটছিল হচ্ছে বড় ভাইয়ের সাথে, ওনার স্ত্রীর সাথে তখনও ঘটে নাই। তবে পানির কল ছাড়া বা এই জিনিসগুলো তো উনি দেখেছেন। এইবার ওনার সাথে কি ঘটনা ঘটলো চলুন শুনে আসি। উনি রাত্রেবেলা পানি খেতে উঠেছেন। গ্লাসে পানি ভরে যখনই উনি মুখে দিবেন তখন মনে হলো পেছন থেকে হঠাৎ করেই একটা পচা গন্ধ ওনার নাকে আসছে। উনি যখন ঘুরেছেন যে কি ব্যাপারে, গন্ধটা কোত্থেকে আসছে, তখনই দেখতে পান একটা বৃদ্ধা মহিলা পচে গলে একদম একাকার। যেমনটা এই ফারদিন ভাইয়ের বড় ভাই দেখেছিলেন, যে বর্ণনাটা দিয়েছিলেন, ঠিক সেই বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ওই অবয়বটাই তার সামনে। সে তখন বলে ওঠে জাপানি ভাষায়, আমাকে একটু পানি খেতে দে না, দে না পানি, কতদিন পানি খাই না। এই বলে ভাবির হাত চেপে ধরেছে, সাথে সাথে ভাবি অজ্ঞান হয়ে গেছেন। এদিকে দীর্ঘ সময় পর ভাইয়া চিন্তা করেছেন বা খেয়াল করেছেন যে কি ব্যাপার, তার স্ত্রী কোথায়, ওয়াশরুমে গিয়েছে, এতক্ষণ তো চলে আসার কথা। উনি আবার উঠেছেন, উঠে গিয়ে দেখেন যে এই ডাইনিং রুমে এই অবস্থা। তখন পানি টানি ছিটিয়ে ওনার জ্ঞান ফেরান। এরপরে জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছে। ওনারা আর এক মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে ওনারা দুজন গিয়ে এই ফারদিন ভাইয়ের বড় বোনের বাসায় উঠে পড়েছেন। সেখানে থেকেই পরবর্তীতে বাসা পাল্টিয়েছেন, ওদের মালামাল যা ছিল প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো নিয়ে আসা যায় সেগুলো পরিবর্তন করেছেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে ওই যে বাসাটা, এই বাসাটাতে একটা বৃদ্ধা মহিলা থাকতেন, উনি ওখানে মারা গিয়েছিলেন। এরপরেই এই সমস্যা শুরু হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনাদের হয়তোবা মনে থাকবে যে জাপান থেকে এর আগেও কিন্তু আমরা ঘটনা পেয়েছিলাম। একটি পরিবার, ওনারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, সেখানেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল। আমাদেরকে কিন্তু
ওনারা যে ঘটনা জানিয়েছিলেন, যে কারণটা জানিয়েছিলেন, একই কারণ এই ফারদিন ভাইও জানিয়েছেন। সেটা হচ্ছে যে জাপানের যারা মানুষ, ওনাদের গড় আয়ু বেশি, অনেক দিন বেঁচে থাকেন আল্লাহর রহমতে। দেখা যায় যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার ছেলেমেয়েরা কাজে ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়, বৃদ্ধ বৃদ্ধা ওনারা একাই বাড়িতে বসবাস করেন। ওনারা ওই বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেলেও তাদের দেখার কেউ থাকে না। যদি কেউ একা থাকেন ওই বাড়িতে, তাহলে তো কথাই নাই। মারা যাওয়ার বেশ কিছুদিন পরে গিয়ে খোঁজ খবর পাওয়া যায় যে উনি মারা গিয়েছেন। এরপর যখন ডেড বডি উদ্ধার করা হয়, তারপর যথাযথ নিয়মে সৎকার করা হয়, এরপর এই বাড়িগুলো সহজে ভাড়া হয় না। এটাই কিন্তু আমরা জেনেছিলাম পূর্বে জাপানের এরকম একটা ঘটনা যখন আমরা প্রচার করেছিলাম। তো এই বাড়িগুলো যদি অনেক দিন পরে ভাড়াও হয়, তখন দেখা যায় এই বাড়িগুলোতে এই ধরনের সমস্যা দেখা গিয়েছে। সবাই অনুমান করে যে ওই বাড়িতে যেই মহিলাটি থাকতেন, নিশ্চয়ই মৃত্যুর পূর্বে উনি খুব তৃষ্ণার্ত ছিলেন, পানি খেতে পারেননি, যার কারণে মারা গিয়েছেন উনি। আর এরপরই যেই ঘটনাগুলো এখানে ঘটছে, যেই অভাবটাকে দেখা যায়, সে পানি খেতে চায়। মানুষ মারা গেলে আত্মা তো আর ফেরত আসে না, কিন্তু এই ধরনের জায়গাগুলোতে যখন জিনেরা এসে আশ্রয় নেয়, তখন তারা এই জায়গাগুলোকে আরও হন্টেড করানোর জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটায়, এভাবে মানুষকে ভয় দেখায়। ওই ঘটনার সাথে সম্পর্ক আছে এমন কোনো একটা বিষয় বারবার সামনে নিয়ে আসে। ধরুন কেউ আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিয়ে ঝুলেছে, পরবর্তী দেখা যায় যে ওই বাড়িতে দেখা গিয়েছে যে এরকম ঘটনাই ঘটছে, সেই মহিলা গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এটা কিন্তু জিনেদের কারসাজি। আমরা কিন্তু এগুলো বলছি, জানছি, কিন্তু এরপরেও যদি হুট করে আমাদের সামনে রাতের বেলা হঠাৎ করে এরকম কোনো কিছু দেখি, তাহলে কি এত জানা বোঝা কাজে লাগবে? নিশ্চয়ই আমরা ভয় পাব। প্রিয় লিসেনার্স, জাপানের এই যে কর্মব্যস্ততা, এর কারণে কিন্তু তারা তাদের পরিবার থেকে বিচ্যুত। আমরাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এমনটাই হয়ে যাচ্ছি। বড় পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছে। আমরা অনেকের খোঁজ খবর রাখতে পারছি না, কে কেমন আছে, অসুস্থ আছে না ভালো আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকটাই হারিয়ে ফেলছি। এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যত ব্যস্ততাই দেখাই না কেন, আমাদের কিন্তু পরিবার রয়েছে, আমাদের অভিভাবক রয়েছেন, ময়মুরব্বী রয়েছেন, যারা আমাদেরকে বড় করেছেন, লালন পালন করেছেন, তাদের খোঁজ খবর যেন আমরা নিতে পারি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরেকটি নতুন ঘটনায়। তবে আরেকটি কথা বলতে চাই, ফারদিন ভাই জানিয়েছেন যে জাপানের অনেক ঘটনা ওনার কাছে রয়েছে, এমনকি ওনাদের আত্মীয় স্বজনরা আরও অনেক দেশে রয়েছেন, আমেরিকা সহ আরও অন্যান্য দেশে। তারাও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ফারদিন ভাইয়ের সাথে শেয়ার করেছেন। সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষায় থাকলাম সেই ঘটনাগুলোর। চলুন আমরা চলে যাই এবার নতুন আরও একটি ঘটনায়। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. প্রিয় লিসেনার্স, চলুন এখন একটি গ্রামের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ইমন। ওনার বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁশদোহা ইউনিয়নের বাঁশদোহা গ্রামে। এই ঘটনাটি 2008 কি 9 সালে ঘটেছিল। আর এখানে 3টি ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলো একই বছরই ঘটেছিল। চলুন প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটা ঘটে এই ইমন ভাইয়ের বাবার সাথে। ওনার বাবা একজন ব্যবসায়ী, কাছাকাছি একটা বাজার রয়েছে, সেখানে ওনার ব্যবসা রয়েছে। ওখান থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। রাত তখন আনুমানিক 11টা সাড়ে 11টা বাজে। তো 2008-9 সালে রাত 11টা সাড়ে 11টা যে আহামরি রাত, এটাও বলা যাবে না।
তবে তখন ওনাদের গ্রামে বিদ্যুৎ প্রবেশ করছে ভাব, আশেপাশে বিদ্যুৎ চলে আসে, চারদিকে যে আলোকিত বিষয়টা এরকম না, সব জায়গা বা সব বাড়িতেই যে বিদ্যুৎ চলে আসছে বিষয়টা এরকমও না। বাড়িতে আসার সময় একটা বাঁশঝাড় পড়ে, তো এই বাঁশঝাড়ের ওখান দিয়ে উনি চলেও আসছেন, বাড়িতে ঢুকবেন, হঠাৎ করে মনে হলো বাঁশঝাড়ের বাঁশগুলো কোনো কারণে বেশ দুলে উঠল। বাঁশগুলো যদি একসাথে নড়াচড়া করে ওঠে তখন কিন্তু কটকট কটকট শব্দ হয়। যারা বাঁশঝাড়ের নিচ দিয়ে কখনো আসা যাওয়া করেছেন, বাতাসে যখন বাঁশ দোলে তখন যে শব্দগুলো হয় শব্দগুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত। তো ওই রকম শব্দ হয়েছে, বিষয়টাকে উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। কিন্তু হঠাৎ করে উনি শুনতে পান পেছন থেকে হুম 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 এরকম আওয়াজ হচ্ছে। এরপর গোঙানির আওয়াজ শুরু হলো। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এখানে এই শব্দটা কোথা থেকে আসে, আগে তো কখনো এরকম হয়নি। উনি কি করেছেন, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে গিয়েছেন ওই বাঁশঝাড়ের দিকে, যে শব্দটা কোত্থেকে আসছে, কেউ বিপদে পড়লো কিনা এটা দেখার জন্য। কিন্তু উনি তখন যে জিনিসটা দেখতে পান, এটা দেখে উনি মারাত্মক ভয় পান। উনি দেখতে পান বেশ বড় আকৃতির একটা মানুষের মতো অবয়ব, সে মাথা নিচে পা উপরে বাদুড় যেভাবে ঝুলে থাকে ওই রকম বাঁশের কোনো একটা কঞ্চির সাথে ঝুলে আছে। এই অবয়বটার হাত চারটা হাত মাকড়সার মতো একসাথে নড়াচড়া করছে, আর ভয়ঙ্কর দৃষ্টিতে উল্টো হয়ে ঝুলেই এই ইমন ভাইয়ের বাবার দিকে তাকিয়ে আছে। ইমন ভাইয়ের বাবার সাথে যখন ওই অবয়বটা চোখাচোখি হয়েছে তখনই ওই অবয়বটা কি করেছে, এক বাঁশ থেকে আর এক বাঁশে ঝুলে ঝুলে চলে যাচ্ছে। এইভাবেই বাঁশঝাড়ের ভেতরে গিয়ে ওই অবয়বটা মিলিয়ে যায়। উনি এটা দেখে মারাত্মক ভয় পান, দ্রুত বাসায় ঢুকে যান, তারপর বাসার সকলের সাথে এই ব্যাপারটা শেয়ার করেন। এটা যখন শেয়ার করেন তখন পরিবারের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে আসি যে এই ইমন ভাইয়ের মেজো দাদা, কারণ ওনার দাদারা হচ্ছেন 5 ভাই, মানে 5 দাদা রয়েছেন আর কি। তো ওই মেজো দাদা উনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। মসজিদটা অনেক পুরনো, পূর্বে ওই মসজিদটা ছিল মাটির, এখন অবশ্য সেটা রেনোভেট করা হয়েছে বিভিন্নভাবে। উনি অনেক রাতের বেলা ফিরছিলেন কোনো একটা কাজ সেরে। উনি যখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন তখন হঠাৎ করে ওনার চোখ চলে যায় মসজিদের দরজার দিকে। দরজা জানালা তো বন্ধই ছিল, কিন্তু মনে হচ্ছিল দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে, আর 2 দরজার মাঝখানে সামান্য যে ফাঁকা অংশটা থাকে ওই দিক দিয়েও আলো বের হচ্ছে। উনি চিন্তা করলেন যে এই আলো কোত্থেকে আসে। ওই সময় কিন্তু মসজিদে ইলেকট্রিসিটি ছিল না, হারিকেন জ্বালিয়ে ওনারা নামাজ পড়তেন, বিশেষ করে মাগরিব এবং এশার নামাজ। চিন্তা করলেন যে কি ব্যাপার, এইখানে এত আলো কিসের। এখন যদি কোনো একটা পাওয়ারফুল এলইডি বাল্ব জ্বালানো হয় তখন যেরকম আলো, ওই রকম আলো মনে হচ্ছিল ওই মসজিদের মধ্যে। উনি অবাক হয়ে যান। উনি অবাক হয়ে মসজিদের দিকে এগিয়ে যান যে রাতের বেলা মসজিদে কারা। উনি এগিয়ে গিয়ে আলতো করে দরজাটা টাচ করেন। আলতো টাচেই দরজার এক পাল্লা কিছুটা খুলে যায়। উনি দেখতে পান ইমামের জায়গায় একজন দাঁড়িয়ে আছেন, তার পেছনে 8-9 জন মনুষ্য অবয়ব আছে। দেখতে মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না। এরা নামাজ পড়ছে। যে সূরা কিরাতগুলো পড়ছে এই সূরা কিরাতগুলোর সাথে উনি পরিচিত, ছোট ছোট সূরা দিয়েই নামাজ পড়ছিলেন আর কি। উনি যখন বুঝতে পারলেন সূরাটা শেষ হয়ে যাচ্ছে, রুকু সেজদা করবেন, উনি একটা পর্যায়ে ওখান থেকে কিছুটা দূরে সরে আসেন। তখনও কিন্তু দরজার পাল্লাটা বেশ খোলাই ছিল। উনি মসজিদের একদম বাইরে এসে ওনাদের দিকে তাকিয়ে আছেন। যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরানো হয়, 2 পাশে সালাম ফিরে নামাজ যখন শেষ করা হয় আর কি, তখন হঠাৎ করে ঝিঝি পোকার মতো এক ধরনের আওয়াজ শুরু হয়ে যায়, চি 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 শব্দ শুরু হয়ে যায়। এরপর মুহূর্তের মধ্যেই ওই অবয়বগুলো ভ্যানিশ হয়ে যায়, ওই আলো
একদম মিলিয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এটা তো গেল দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার আসি ইমন ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ইমন ভাই তখন ছোটই বলতে হবে, ওনার বয়স তখন 6 কি 7 বছর। ওনাদের ঘরে তখন টেলিভিশন ছিল না। তো ওনারা তো 5 দাদা। কোনো কারণে হয়েছে কি, এই কয়েকজন দাদার মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়েছে। অনেকে একজন আরেকজনের বাসায়ও যাচ্ছে না এই ঝগড়াঝাটির কারণে। এখন ইমন ভাই বা ওনার যে অন্যান্য চাচাতো ভাইরা আছেন তারা তো ছোট মানুষ, ওনারা তো আর এই সমস্ত ঝগড়াঝাটির ভিতরে নাই। তো ইমন ভাইদের বাসায় টেলিভিশন ছিল না। ওই সময় কিন্তু ওই এলাকার মধ্যে ওনার এক চাচার বাসায় টেলিভিশন ছিল। ওই চাচার বাবাও ওনার একজন দাদা হয় আর কি। তো ওই বাসায় এখন ঢুকবে কীভাবে, ঝগড়াঝাটি হয়েছে, ঢোকা কি যায়? ওই বাসার যে টেলিভিশনটা, ওই টেলিভিশনটা অনেক সময় জানালা যেটা রয়েছে, জানালার ওখানে দাঁড়িয়েও দেখেছেন ইমন ভাই। উনি কী করেছেন, ওই জানালার ওখানে গিয়ে টকটক করে শব্দ করেছেন। তো ওনার এক চাচাতো ভাই জানালা খুলে দেয়, উনি জানালার ওখানে দাঁড়িয়ে টেলিভিশন দেখছেন। উনি যেখানে দাঁড়িয়েছেন ওখান থেকে যে মসজিদের কথা আমরা বললাম মাত্রই, এই মসজিদটা দেখা যায় স্পষ্ট। ডানে বা বায়ে এক পাশে তাকালেই মসজিদটা দেখা যায়। উনি মসজিদের দিকে তাকিয়ে আছেন, মাঝে মাঝে চোখ চলেই যাচ্ছে, যেহেতু জানালার বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে ঢোকেন নাই উনি। টেলিভিশন দেখতে দেখতে হঠাৎ করে ওনার চোখ যায় মসজিদের দেয়ালের দিকে। উনি দেখেন যে একটা মানুষ কিছুটা লম্বা, খুব লম্বা তা না, দাঁড়িয়ে আছে, এক হাত দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে আছে, অন্য হাত দিয়ে ইশারা করে ইমন ভাইকে ডাকছে। ইমন ভাই তার দিকে তাকানোর পর আরও একটা ভয়ঙ্কর জিনিস উনি দেখতে পান। ওই জিনিসটার হাত দুটো নয়, ওই জিনিসটার হাত 4টা। 2 হাত কোমরে দিয়ে রেখেছে, মানে আমরা অনেক সময় 2 হাত কোমরে রাখি না, ওইভাবে রেখেছে। 1 হাত দেয়ালের সাথে ঠেস দিয়ে রেখেছে, অন্য হাত দিয়ে ইশারা করে ডাকছে। একটা পর্যায়ে শব্দ করেই ডাকে, ইমন, ইমন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এইভাবে ডাকছে। তো এটা দেখার পর এই ইমন ভাই উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, এটা আবার কে? উনি চিন্তা করেছেন ওনার কোনো চাচা হবেন আর কি। তো এটা আসলে প্রথম দিকে উনি বুঝতে পারেন নাই ওইভাবে। এরপর উনি ভেতর থেকে ওনার এক চাচা আছে, চাচাকে বলছে যে চাচা, একজন দাদার নাম বলছে, মেজো দাদা বা কোন একজনের নাম বলেছে যে দাদার কি 4 হাত নাকি? তখন চাচা বলছে, আরে ধুর, কি বলিস এগুলা, মানুষের আবার 4 হাত হয় নাকি? তখন উনি কিছুটা ভয় পেয়ে যান যে তাহলে আমি কি দেখলাম এটা। এরপর উনি টেলিভিশন দেখা বন্ধ করে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার পাশে কেউ একজন হেঁটে যাচ্ছে। অনেক সময় আমরা যদি সোজা তাকিয়েও যাই, পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, তার চেহারা না দেখলেও আমরা কিন্তু বুঝতে পারি যে পাশ দিয়ে একজন যাচ্ছে। উনি তখন আবার তাকান তার দিকে, এবারও দেখতে পান ওই 4 হাতওয়ালা ওই অবয়বটা। এবার ওই অবয়বটা তার দিকে একটু রেগে তাকিয়ে পেছন দিকে ঘুরে লাফানো শুরু করল, লাফিয়ে লাফিয়ে মসজিদের অন্য পাশে চলে গিয়ে মিলিয়ে গেল। এটা দেখুন মারাত্মক ভয় পান, দ্রুত বাসায় চলে আসেন। তো এটাই ছিল ঘটনা। পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে ওনারা জানতে পারেন যে এই জায়গাটাতে একটা 4 হাতি পিশাচ আস্তানা গেড়েছে। আবার এখানে 10-12 জন খুব ভালো পরহেজগার জিনও রয়েছে যারা এই মসজিদে নামাজ পড়ে। আর এই জিনদের কারণেই এই পিশাচটা এই বাড়িসহ আশেপাশের বাড়ির লোকজনদেরকে তেমন একটা ক্ষতি করতে সক্ষম হচ্ছে না, তবে মাঝে মাঝে সে ভয় দেখায়। এবং কাউকে যদি সে তার গ্রিপে একবার পায়, মানে তার করায়ত্ত, বা সে যদি কাউকে একটা করায়ত্ত করে নিতে পারে, তাহলে কিন্তু তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তবে এখন পর্যন্ত ওই 4 হাতি পিশাচটা তেমন কোনো ক্ষতি করতে পারে নাই আল্লাহর রহমতে, কারণ তাকে প্রতিহত করার জন্য 8 থেকে 10 জন আল্লাহওয়ালা জিন তারা সব সময়
তাকে নজরদারিতে রাখে, এই জন্যই সে ওইভাবে সফল হচ্ছে না। এটাই ছিল ঘটনা। ওই মসজিদের ওখানে মূলত বেশ কিছু বিষয় রয়েছে। কারণ হচ্ছে যখন ওই মেজদাদা উনি যখন ওই 8 থেকে 10 জন অবয়বকে দেখেছিলেন, মসজিদের জায়গা নিয়ে একটা ঝামেলা হওয়ার কারণে কিছুদিন মসজিদটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এই জন্যই মূলত উনি যখন ওদিক দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে চমকে উঠেছিলেন যে কী ব্যাপার, মসজিদের ভিতরে কি। এরপর উনি কিন্তু আগ্রহ নিয়ে ভেতরে দেখেছেন যে বিষয়টা এরকম। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইমন ভাইকে। দারুণ 3টি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, ছোট ছোট 3টি ঘটনা, তবে 3টি ঘটনা একটা অন্যের সাথে সম্পর্কযুক্ত। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলুন এবার বেশ আগের একটি ঘটনা শুনে আসি। 1955 কি 56 সাল হবে, অনেক আগের। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান সজীব। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধানকোড়া শ্যামবাজার এলাকায়। ঘটনাটি উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছেন, আর ওনার আম্মু শুনেছে তার দাদির কাছ থেকে। তখন সবেমাত্র নবান্নের ধান কাটা হয়েছে। কাশিয়ানী উপজেলার সামনেই কিন্তু একটি নদী রয়েছে, বারাশিয়া নদী। এই নদী পার হলে অপর পারে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মালা গ্রাম, আর সেখানেই এই সজীব ভাইয়ের মামা বাড়ি। তো ঘটনাটা যেহেতু ওনার আম্মু বলেছে, এই কারণে তার মতো করে আমরা উপস্থাপন করছি। নবান্নের ধান কাটা শেষ হয়েছে, ধান ঝাড়া বাছাই করা এগুলো শেষ হওয়ার পর গ্রামে কিন্তু পিঠার একটা উৎসব চলে আসে। তখন হাঁসের মাংস বা মুরগির মাংস এর সাথে চিতই পিঠা দুর্দান্ত হয়। এটা কিন্তু এখনও গ্রামে নবান্ন যখন হয় তখন, বা নতুন ধান যখন ঘরে তোলেন গেরস্থ বা কৃষকেরা, তখন কিন্তু এই উৎসবটা আছে, অনেক আগে থেকে আছে, এখনও আছে। এটা বাঙালির একটি অনেক আগের সংস্কৃতি। যেহেতু নবান্নের ধান কাটা হয়েছে, এই কারণেই ওই বাড়িতেও পিঠা বানানো হচ্ছে। তখন ওনারাও সিদ্ধান্ত নিয়েছেন যে হাঁসের মাংস ওনারা রান্না করবেন। আশেপাশে ওনাদের যে আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। তখন কিন্তু এই সজীব ভাইয়ের আম্মু অনেক ছোট মানুষ, পিঠা বানানো হলে তো আশপাশ দিয়ে ঘোরাফেরা করেই আর কি। তো তখন ওনার দাদিও, মানে সজীব ভাইয়ের আম্মুর দাদি, উনি তো পিঠা বানাচ্ছিলেন আর কি। তার নাতি নাতনির সাথে গল্প করছেন, নাতি নাতনিরা আসে, একটা করে পিঠা নেয়, চলে যায় হাতে নিয়ে। আবার পুরুষ সদস্যরা ঘরের ভিতরে বসে আছেন। পিঠা এক খোলা বলে, যে একবারে যতটুকু আমার এক খোলা বলে আর কি, এরকম এক খোলা বানানো হওয়ার পর সেটা আবার ভিতরে দিয়ে আসেন, তারা খায়, খেতে খেতে আবার আর এক খোলা হয়ে যায়। এরকম করে চলছে, কিন্তু অনেকক্ষণ ধরে পিঠা বানাচ্ছে, মানুষ খাচ্ছে, পরিবারের যারা সদস্যরা আছেন, আত্মীয় স্বজন আসছেন, তারা খাচ্ছে। তো নর্মালি কিন্তু এই নবান্নের পিঠা বানানোটা রাতের বেলা হয়ে থাকে আর কি, কারণ সারাদিন অনেক কাজ থাকে, গেরস্থ বাড়িতে অনেক কাজ থাকে, বাড়ির যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু অনেক কাজ করেন। এই জন্যই ওনারা রাতের বেলা, বিশেষ করে এশান নামাজের পর পিঠা বানাতে বসেন। তো পিঠা বানাচ্ছেন ওই সময়ে কিন্তু রাত 9টা-10টা মানে কিন্তু অনেক রাত। সাধারণত ওই সময়ে সন্ধ্যার পরপরই মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, সেখানে 9টা-10টা বেজে গেছে, কেউ টেরই পায় নাই যে এত রাত হয়ে গেছে। তো উনি যে মাঝে মাঝে পিঠা নিয়ে ঘরে যান, দিয়ে চলে আসেন। ওই সময় হয়েছে কি, হঠাৎ করে বেড়ার ওপাশে মনে হচ্ছে বেশ ভারী কোনো জিনিস গড়িয়ে গড়িয়ে একবার এপাশে যায়, একবার ওপাশে যায়। উনি চিন্তা করেন কী ব্যাপার, এত ভারী জিনিস ওখানে কি? যখন ওই জিনিসটা গড়িয়ে গড়িয়ে এক পাশে যায় অন্য পাশে যায়, তখন মনে হচ্ছে যে মাটি কিছুটা কাঁপছে। হঠাৎ করে হয় কি, বেড়ার নিচ দিয়ে যে ফাঁকা অংশ থাকে ওই দিক দিয়ে একটা কালো হাত, চিকন লিকলিকে একটা কালো হাত, লোমশ হাত ঢুকে পড়ে
ওই হাতটা ঢোকার পর হাতের সামনে যে আঙ্গুল আছে, আঙ্গুল দিয়ে ইশারা করছে যে আমার হাতে কয়েকটা পিঠা দিবি, আমি পিঠা খাবো, দে দে আমাকে কয়েকটা পিঠা দে। রান্নাঘরের পেছনে আসলে অনেক বড় বড় গাছ ছিল, ওই গাছের পেছনে আবার ফাঁকা বিল ছিল। এখন দাদি তো অনেক সাহসী মানুষ, উনি যখনই দেখেছেন এই লোমশ কালো হাত, ওনারা দেখে আর বুঝতে বাকি রইল না যে এটা কিসের হাত। অনেক সময় এরকম ঘটনা উনি শুনেছেন যে পিঠা বানানোর সময় এরকম এসে পিঠা চায়, মাছ ভাজার পর এরকম এসে মাছ চায়, তখন কি করতে হয়, গরম কিছু ছ্যাঁকা দিয়ে দিতে হয়, তাহলে এরা চলে যায়। তো উনি ওই গল্প তো বিভিন্ন সময় শুনেছেন ময় মুরব্বির মুখে, যেটা আমরা এখনও শুনি। তো উনি করছেন কি, যেই একটা কাঁচির মতো জিনিস দিয়ে এই চিতই পিঠাটা তুলতে হয় ছাঁচ থেকে, মানে গরম ছাঁচ থেকে তুলতে হয়, উনি বলছেন কি, দাঁড়া রে কাউয়া, তোর পিঠা দিতেছি দাঁড়া। এই বলে উনি ওই কাঁচিটা, ওটা তো এমনিও গরম ছিল, আর উনি তখন আরও একটি গরম করে ওই হাতের উপরে চাপ দিয়ে ধরেছেন। যখনই উনি এই কাজটা করেছেন, ওই পাশ থেকে তো প্রচণ্ড আর্তনাদ করে উঠছে, ওরে বাবারে মারে মরে গেলাম। কিন্তু ওই হাতটা যে টান দিয়ে সরিয়ে নেবে এটা কিন্তু হচ্ছে না, হাতটা ওরকমই আছে। আর উনি ওই গরম কাঁচিটা ওই হাতের উপর চেপে ধরে রেখেছেন, ওই হাতটা নড়াতেই পারছে না। একটা পর্যায়ে উনি ওই কাঁচিটা হাতের উপর থেকে যখন তুলে ফেলেছেন, তখন ওই হাতটা সরে চলে যায়। বেড়ার ওপাশ থেকে ছটফটের আওয়াজ শুনতে পান উনি, মনে হচ্ছে একবার এপাশ থেকে ওপাশে কোনো জিনিস যাচ্ছে দৌড়ে, ওপাশ থেকে এপাশে আসছে, মানে খুব যন্ত্রণায় কেউ ছটফট করছে এরকমটা মনে হচ্ছে। তো উনি যে চিৎকার চেঁচামেচি শুনছেন বিষয়টা এরকম না, তবে বেশ অনেকক্ষণ পর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। উনি ঘরের সবাইকে বিষয়টা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। উনি যখন এই ঘটনাটি ঘটিয়েছেন তখন অবশ্য ওনার আশেপাশে কেউ ছিল না। পরিবারের সদস্যরা বলেন যে আজকের পিঠা বানাতে হবে না, দ্রুত কাজ শেষ করে ফেলো। তো ওই সময়ের মতো কাজ শেষ করে উনি ঘরে চলে যান। পরদিন সকালবেলা এই চুলার ভিতরে যেই ছাইগুলো হয়েছে, এই ছাইগুলো একটা পাত্রে তোলার পর উনি ছাইগুলো ফেলে দেওয়ার জন্য যখন রান্নাঘরের পেছনের অংশটিতে গিয়েছেন, তখন ওখানে দেখেন একটি মরা কাক পড়ে আছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মারা গেছে। প্রিয় লিসেনার্স, এই অংশটুকু পর্যন্ত আপনাদের কাছে কমন মনে হতে পারে যে এরকম ঘটনা আমরা আগেও শুনেছি, হ্যাঁ আমিও নিজেও শুনেছি। এবার আসেন এর পরে কি হয়েছে সেটা জানি। এই ঘটনার পর থেকে সজীব ভাইয়ের আম্মুর দাদির মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আগে থেকেই আর কি। তো তিনি যখন নামাজ পড়তে বসেন, তখন বসে আছেন তো বসেই আছেন, রুকু সিজদার কোনো খবর নাই। 2 রাকাতের সময় বসে আছেন, আর ওঠারও নাম নাই, বসারও নাম নাই, রুকু সিজদারও নাম, মানে একটা ধ্যানমগ্ন হয়ে গেছেন, এমন একটা অবস্থা। ওনার আসলে সেন্স কাজ করছে না। ওনাকে যদি ডাকা হয়, ওনার সাথে কথা বলার চেষ্টা করা হয়, উনি পাগলের মতো আচরণ করতেন। আর উনি মাঝে মাঝেই উঠোনের মধ্যে বসে একটা কাঠি নিয়ে কিছু একটা দাগাদাগি করতেন মাটির উপরে। আবার মাঝে মাঝে এমন কোনো একটা ভাষা উনি মাটির উপর লিখতেন, যেটা আসলে আরবি না, হিন্দি না, উর্দু না, ফার্সি না, এটা আসলে কি ভাষা এটা কেউ বুঝতে পারতেন না। আবার মাঝে মাঝে উনি আকাশের দিকে তাকিয়ে আছেন তো তাকিয়েই আছেন, চোখের পলকও ওনার পড়ছে না, এমন হতো। আবার মাঝে মাঝেই উনি উধাও হয়ে যেতেন, কোথাও খুঁজে পাওয়া যেত না। আবার একা একাই উনি ফেরত আসতেন। এরকম সমস্যা শুরু হয়ে যায় ওই ঘটনার পর থেকে। একদিন রাত্রে এশার নামাজের পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো সবাই মিলে তাকে খুঁজতে বের হয়, কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। সকল জায়গায় খোঁজাখুঁজি শেষে যখন তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না, তখন সবাই চুপচাপ বাড়িতে খুব চিন্তামগ্ন হয়ে বসে রয়েছেন যে কখন উনি একা একাই ফেরত আসবেন, কারণ এর আগেও উনি হারিয়ে গিয়ে একাই ফেরত এসেছেন। এমন সময় বারাশিয়া নদীতে ওই সময় যারা মাছ ধরতেন, স্থানীয় কিছু জেলেরা, তারা হন্তদন্ত হয়ে ওই বাড়িতে ছুটে আসেন এবং ডাকাডাকি শুরু করেন। এই সজীব ভাইয়ের আম্মার দাদার নাম ধরে ডাকাডাকি করেন। তখন বাড়ির অন্য সদস্যরা তড়িঘড়ি করে বের হয়ে
আসেন, বলে যে কী হয়েছে। দেখা গেল ওরা অল্প বয়স্ক ছেলে পেলে মাছ ধরে আর কি, ওখানে স্থানীয় লোক। তখন ওরা বলছে যে বুঝিরে তো দেখলাম আজকে বারাসিয়া নদীতে অনেকক্ষণ ধরে সাঁতরাচ্ছিল, আমরা মনে করলাম মনে হয় বড় করে মাছ হবে, এইভাবে আমরা নৌকা নিয়ে সামনের দিকে আগাইলাম। তখন দেখলাম কোনো কিছুর মাথা দেখা যাচ্ছে, কিন্তু সেইটার মাথায় অনেক বড় বড় চুল আছে। এইটা দেখে তো আমরা ভয় পেয়ে যাই, মনে হয় পানির কোনো জিন আমরা দেখেছি। এছাড়া আমাদের কাছে মনে হচ্ছিল নদীর পাশ দিয়ে যে বড় বড় গাছ রয়েছে, মনে হচ্ছে সেখানে বিশাল ঝড় হচ্ছে। হঠাৎ করে মনে হলো নদীতে ভারী স্রোত শুরু হলো। এমন সময় আমাদের একজন লোক আছে যার নাম হলো ঝন্টু। এই ঝন্টু মাঝি আমাদের বলল, আরে এটা কি রে, এটা তো ধলার বউ, তাড়াতাড়ি ধর রে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তখন আমরা তাড়াতাড়ি করে নৌকা নিয়ে তার কাছে গেলাম এবং অনেক জোর জবরদস্তি করে তাকে টেনে তুলেছি। মনে হচ্ছিল তার গায়ে প্রচণ্ড শক্তি, আর এটাও মনে হচ্ছিল যে উনি পানির ভিতরে কোনো কিছুকে ধাওয়া করেছেন। অনেক কষ্ট করে আমরা নিয়ে আসছি, আমরা নৌকায় উঠাই রাখছি, তারপর জ্ঞান হারাই ফেলছে, তাড়াতাড়ি চলেন তাকে নিয়ে আসবেন। তো এই কথা শোনার পর সজীব ভাইয়ের আম্মুর দাদা উনি তো অনেক চিন্তায় পড়ে যায়। ওনার নাম ছিল ধলা, ধলা নামে উনি পরিচিত ছিলেন আর কি। তো তাকে নিয়ে আসা হয়, এরপরে একজন খুব বুজুর্গ ইমামের কাছে নিয়ে যাওয়া হয়। উনি যখন এই বিষয়টা দেখেছেন, ওনার বেশ ভালো আমল ছিল, আর প্যারানরমাল বিষয়গুলো উনি দেখলেই অনেকটা বলতে পারতেন আল্লাহর রহমতে। উনি এটা দেখার সাথে সাথে বলেন যে, আরে ধলা, তোমার বউ যে কাজটা করছে এর খেসারত তো দিতেই হবে। তোমার বউ বিনা অপরাধে একটা জিনের বাচ্চাকে মেরে ফেলেছে, এখন তো ওরা বদলা নেবেই। আজকে তো ওকে মেরেই ফেলতো, এই ছেলেরা আল্লাহর রহমতে চলে আসছিল, তা না হলে কিন্তু ওকে আর পাওয়া যেত না। একথা বলার পর ওই হুজুর অনেক চেষ্টা করেছেন জিনকে হাজির করার জন্য, ওনার মতো করে উনি রুকিয়া শুরু করেছেন। একটা পর্যায়ে তার উপর জিন হাজির হয়, মানে সজীব ভাইয়ের আম্মুর দাদির উপরে জিন হাজির হয়। তখন ওই হুজুরকে তারা জানায় যে ঘটনা কি হয়েছে। তখন ওই জিনদের মধ্যে যে বাবা আর কি, সে হাজির হয়েছে, এসে বলছে যে আমার সন্তানকে বিনা দোষে হাতে ছ্যাঁকা দিয়ে মেরে ফেলেছে। ও কি ভুল করেছে, একটা পিঠাই তো খেতে চেয়েছিল, তো একটা পিঠা দিয়ে দিলে কি হতো, ওর কি এমন বয়স হয়েছে, ও কি এত কিছু বোঝে যে মানুষের কাছে আসতে হবে না, মানুষ অনেক নিষ্ঠুর হয়, ও তো এটা বোঝে না। উল্টো কি করেছে, ওকে মেরেই ফেলেছে, ইচ্ছাকৃতভাবে ওকে মেরেছে, আর এই কারণে এর বংশ আমি নির্বংশ করে দেব। একথা বলার পর আসলে হুজুর বুঝতে পারলেন যে এর কথা ঠিক, নিঃসন্দেহে বিনা কারণেই তাকে হত্যা করা হয়েছে। এখন সন্তান হারা পিতামাতা তাদেরকে কিভাবে বুঝাবে, বোঝানোর তো আসলে কোনো উপায় নাই, ভয় ভীতি দেখানোই যাবে না, তাহলে আরও বিপদ, কারণ এখানে অপরাধটা হচ্ছে মানুষের। এরপর ওই হুজুর অনেক অনুরোধ করেন, ক্ষমা চান। একটা পর্যায়ে ওই মারা যাওয়া জিনের পিতা বলে ওঠে, আমি এখনকার মতো একে ছেড়ে যাচ্ছি, তবে কোনো না কোনো ক্ষতি আমি করবই, এটা আমার ওয়াদা, আর আমরা ওয়াদার বরখেলাপ করব না কখনোই, এই বলে চলে যায়। এরই প্রেক্ষিতে বেশ কিছু বছর পর এই দাদির এক সন্তান পানিতে ডুবে মারা গিয়েছিল, আর তার মৃত্যুর রহস্যটাও উন্মোচিত হয়। এই হুজুরি বলেছিলেন যে প্রতিশোধ হিসাবে সন্তান হত্যার বদলে সন্তানকেই হত্যা করেছে এবং এর মাধ্যম দিয়েই প্রতিশোধ পূর্ণ করেছে, এরপরে অন্য কাউকে আর ওরা ক্ষতি করবে না। ওর সন্তানকে হত্যা করেছে বিনা দোষে, আর এরও সন্তানকে বিনা দোষে ওরা হত্যা করে রক্তের বদলে রক্ত, জানের বদলে জান ওরা নিয়ে নিয়েছে। যদি ইচ্ছাকৃত না হতো তাহলে ব্যাপারটা ভিন্ন রকম হতো, কিন্তু যেহেতু দাদি ইচ্ছাকৃতভাবে ওটাকে মেরে ফেলেছিল, বুঝতে পেরেছিল এটা জিন হবে, এবং উনি পূর্বে যে ঘটনাগুলো শুনেছেন যে এরকম কোনো কিছু গরম কিছু দিয়ে চাপ দিতে হয় এরপরে মারা যায়, উনি জানতেন যে মারা যাবে, তারপরে উনি দিয়েছেন, এটাই ওনার অপরাধ ছিল। এই কারণেই উনি ওনার সন্তানকে হারিয়েছেন, এর মাধ্যম দিয়েই ওরা প্রতিশোধ পূর্ণ করেছে। তারাও তাদের সন্তান হারিয়েছে, দাদিও তার এক সন্তানকে হারালেন।
এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার প্রথম অংশের সাথে মিল আছে এমন অনেক ঘটনা আমরা শুনেছি, বাট ওইটুকু শোনার পর পরের অংশে যে কি হয় এইগুলো খুব একটা জানা যায় না। এরকম ঘটনা কিন্তু বিভিন্ন সময় অনেক জায়গায় ঘটেছে। অনেক সময় আমরা বলি যে এই ঘটনা তো অমুক জায়গায় ঘটেছে, আমার আত্মীয়ের সাথে ঘটেছে, কিন্তু মজার ব্যাপারটা হলো এই ঘটনার প্রথম যে অংশটা এটা আগেকার দিনে হর হামেশাই বিভিন্ন জায়গায় ঘটতো। এই জন্যই এই একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যায়, কিন্তু পরের অংশটা খুব একটা শুনতে পাওয়া যায় না, যেটা এই ঘটনায় ছিল, যার কারণে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ জানাচ্ছি সজীব ভাইকে আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা আমরা ইনশাল্লাহ পাবো। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা আমাদের এবারের এপিসোডের একদম শেষ ঘটনায় চলে এসেছি। আর এপিসোডটি শেষ করতে চাই আমাদের একজন শ্রদ্ধেয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের ঘটনার মাধ্যমে। আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মেহেদি হাসান। ওনার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম গ্রামে। ওনার এই ঘটনাটি মূলত নানার মুখ থেকে শোনা। ঘটনাটি ঘটেছিল ওনার নানার মা এবং তার ভাইয়ের সাথে। সময়টা অনেক আগের, 1950 কি 51 সালের ঘটনা। ওনার নানার মায়ের নাম ছিল রুকসানা আর তার ভাইয়ের নাম ছিল ফারুক। ওনাদের বাড়ির বিবরণটা একটু দেয়া দরকার। নওগাঁ জেলার বাড়িগুলো কিন্তু এখনও দেখা যায় মাটির তৈরি। ওই সময় কিন্তু অধিকাংশ বাড়িগুলোই মাটির ছিল। তো ওনার বড় আম্মাদের বাড়ি ছিল দুই তলা মাটির বাড়ি। আশেপাশে যে সমস্ত ফসলের জমিগুলো রয়েছে সেগুলো তো আছেই। বাড়ি থেকে 1 কিলোমিটার পরে ছিল একটি পুকুর। পুকুরটি কিন্তু আজও আছে। এলাকার লোকজন পুকুরটাকে ডাঙ্গা পুকুর বলে। এলাকার লোকজন ফসলের সময় সবাই জমিতে ধান চাষ করত, আর বর্ষার সময় সেই জমিগুলোতে পানিতে ভরে যেত। তখন আবার সবাই ওই জমিগুলোতে মাছ ধরত। তো ওনার বড় আম্মার ভাই মানে এই যে ফারুক নানা, তার আবার মাছ ধরার এমন নেশা ছিল, যদি একদিন উনি মাছ ধরতে না যেতেন ওনার মাথা খারাপ হয়ে যেত। মানে এমন নেশা, মাছ তাকে প্রতিদিন ধরতেই হবে। মাছ পাক আর না পাক, মাছ ধরতে উনি যাবেন। বড় আম্মার বাবা ছিলেন কৃষক। বড় আম্মারা ছিলেন 5 বোন আর 1 ভাই। এই ভাই হচ্ছে এই যে ফারুক নানা। ওনার 4 বোনের বিয়ে হয়ে গিয়েছিল। তিনি ছিলেন সবচেয়ে ছোট, তখন তার বয়স 10 বছরের মতো। আর সবার বড় হচ্ছে এই ফারুক নানা, তখন তার বয়স ছিল 23 বছর। যদিও বা ওই সময় তিনি বিয়ে করেছিলেন, তখন তার কোনো সন্তানাদি ছিল না, বা ওই সময় হয়নি আর কি। তো তিনি বর্ষার সময় যেই জমিগুলো ডুবে যেত সেখানে মাছ ধরতেন, আর গরমের সময় ওই ডাঙ্গা পুকুরে মাছ ধরতে যেতেন। দিনের বেলা তার বাবার সাথে কাজ করতেন আর রাতের বেলা মাছ ধরতেন। নানা এই মেহেদি ভাইকে তার বাবার নাম বলেছিলেন, কিন্তু ভুলে গেছেন আর কি মেহেদি ভাই। তো ফারুক নানা রাত 7টা কি 8টা বাজে মাছ ধরতে যেতেন, আর রাত 11টার দিকে চলে আসতেন। রাত্রে না ঘুমালে দিনের বেলা তার বাবার সাথে কিভাবে কাজ করবেন। তো তিনি মাছ ধরতেন মূলত বড়শি আর ট্যাটা দিয়ে। বলে রাখা ভালো, ওনার বড় আম্মারও কিন্তু খুব শখ ছিল তিনিও মাছ ধরবেন, কিন্তু মেয়ে হবার কারণে তার বাবা আর ভাই কেউই তাকে সাথে নিতেন না। এই জন্য তার মনে অনেক কষ্ট ছিল। অনেকবার বলতো, ভাই আমাকে সাথে নিয়ে যাও না, আমিও মাছ ধরব। কিন্তু তার ভাই তাকে কখনো সাথে নিতই না। পুকুরটির কাছে যেতে হলে বাড়ি থেকে বের হয়ে সামান্য কিছু বাড়িঘর পার হয়ে জমি বা আইল ধরে হাঁটতে হয়। মানে যদি জমি ধরেও হাঁটি বা জমির পাশের আইল ধরেও হাঁটি, হেঁটে বেশ অনেকটা পথ যেতে হয়। এর ভিতরে পড়ে একটা 3 রাস্তার মোড়। মূলত একদিক দিয়ে ওই পুকুরে যাওয়া যায় আর অন্য 2 দিক দিয়ে অন্য গ্রামে যাওয়া যায়। আর পুকুরটির 4 দিক দিয়ে অনেকগুলো বড় বড় তাল গাছ ছিল। একদিন এই ফারুক নানা মাছ ধরার জন্য পুকুরে গিয়েছেন। ওই দিন বড় বড় 4 থেকে 5টা মাছ ধরেছেন। তারপর চিন্তা করেছেন যে আজ আর মাছ ধরবেন না, উনি বাড়িতে চলে আসবেন।
রাত তখন আনুমানিক 11টার কাছাকাছি বাজে হয়তোবা। উনি বাড়িতে আসছেন, জমির আইল ধরে আসছেন। হঠাৎ করে একটা ভারী কণ্ঠ পেছন থেকে বলে ওঠে, ফারুক, আমাকে 2টা মাছ দিয়ে যা না। ফারুক নানা কিন্তু কখনোই এই ধরনের ভৌতিক কোনো ঘটনার মুখোমুখি হন নাই, কিন্তু উনি জানতেন যে মাছ ধরতে গেলে এরকম মেছো পিশাচরা কিন্তু মাছ চায়, একবার দিলে বারবার চায়। এটাও একটা সমস্যা। মুরব্বীরা বলেছিলেন যে মাছ দেয়া যাবে না, তো উনি আর দেন না, উনি হাঁটছেন। আবার পিছন থেকে বলে ওঠে, আমাকে 2টা মাছ দিয়ে জানা। এবার উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তবে তাকিয়ে দেখেন যে কিছুই নাই। উনি ভাবলেন যে হয়তো বা ভুল টুল শুনেছেন। তো রাতের বেলা উনি ঠিকঠাক মতো বাড়িতে চলে আসেন, কোনো সমস্যা হয় না। পরের দিন যখন আবার মাছ ধরে বাড়িতে আসবেন, আবার আগের দিনের মতো পেছন থেকে কেউ বলে ওঠে, আমাকে 2টা মাছ দিয়ে যা। তবে গতকাল কণ্ঠটা কিছুটা স্বাভাবিক থাকলেও এবারের কণ্ঠটা ছিল বেশ আক্রমণাত্মক এবং রাগান্বিত। উনি এবারও পেছন দিকে তাকান, কিছুই দেখেন না। আবার উনি হাঁটতে থাকেন। উনি যখন ওই 3 রাস্তার মোড়ে এসেছেন, তখন উনি শুনতে পান যে পেছন থেকে বলছে, তোকে ভালো করে বললাম মাছ দিয়ে যা, তুই দিলি না। এখন বুঝবি যে আমি কে, তোর খবর আমি করেই ছাড়ব। যখন ফারুক নানা এই কথা শুনেছেন, উনি তো ভয় পেয়ে এক দৌড় দিয়ে বাড়িতে চলে আসছেন। ওই রাত্রে উনি কাউকে কিছু বলেন নাই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। পরের দিন ফারুক নানা তার বাবাকে সব কথা খুলে বলেন যে ওনার সাথে গত 2 রাত্রে কি হয়েছে আর কি। ফারুক নানার বাবা উনি বলেন যে আরে বেটা, মাছ ধরতে গিয়ে এরকম টুকটাক ঘটনা ঘটে, এটা বড় কিছু না। উনি আরও ফারুক নানাকে সাহস দিয়েছেন। তারপর টানা 1 সপ্তাহ উনি কিন্তু মাছ ধরেছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। ফারুক নানা বিষয়টা একরকম ভুলেই গিয়েছেন আর কি। তো একদিন উনি মাছ ধরতে যাবেন, ওই রাত ছিল পূর্ণিমার রাত, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। তো উনি মাছ ধরার জন্য ওই ডাঙা পুকুরে গিয়েছেন, বড়শি পেতেছেন, 3-4টা মাছ ধরেছেন, ধরে ওনার সাথে আনা ব্যাগের মধ্যে রেখেছেন। রাত আনুমানিক 10টার দিকে উনি দেখেন কি দূর থেকে একটা অবয়ব হেঁটে হেঁটে ওনার দিকেই আসছে। চাঁদের আলোতে উনি দেখছিলেন যে এই অবয়বটা কালো কুচকুচে, তবে তার চেহারাটা বোঝা যাচ্ছিল না। ওই অবয়বটার হাতে কিছু একটা ছিল। ফারুক নানা বুঝতে পারলেন ওই অবয়বটার হাতেও একটা বড়শি রয়েছে। ওই অবয়বটা ফারুক নানার থেকে বেশ কিছুটা দূরে পুকুরের ভিতরে বড়শি ফেললো আর কি, মানে বড়শি পেতেছে। তখনও কিন্তু ওই অবয়বটার চেহারা ফারুক নানা দেখতে পান নাই। যেহেতু একজন এসেছে, ফারুক নানা কৌতূহলবশত বা ভদ্রতা বশতই জিজ্ঞেস করেছে, ও ভাই, আপনার বাড়ি কোথায়, কোন গ্রামে, নাম কি আপনার? তো ওই লোকটা কোনো কথা বলে না। ফারুক নানা কয়েকবার জিজ্ঞেস করার পর যখন উত্তর পেলেন না, তখন কিছুটা মন খারাপ করে উনি ওনার মতো করে মাছ ধরছেন। মাঝে মাঝে মাছ পাচ্ছেন, সেটা ব্যাগেও রাখছেন। কিছুক্ষণ পর উনি কেমন ধরনের এক ধরনের চপ 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 আওয়াজ শুনতে পান, মনে হচ্ছে কোনো কিছু খাওয়ার আওয়াজ। একটু খেয়াল করে শোনেন শব্দটা ওই লোকের পাশ থেকে আসছে। তখন উনি চাঁদের আলোতে স্পষ্টভাবে ওই লোকটার কিছুটা চেহারার ধরন বুঝতে পারেন। এতটুকু বুঝতে পেরেছিলেন ওই লোকটা বড় একটা মাছ হা করে একবারে তার মুখের ভিতরে ভরে দিয়েছে। মানুষ যেভাবে চিবিয়ে চিবিয়ে খায়, ওইভাবে বড় একটা আস্ত মাছ মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মুখের 2 পাশ অনেকটা ফুলে গিয়েছে, ওই মাছটা পুরোটাই মুখের মধ্যে। এটা দেখে উনি খুব ভয় পেয়েছেন। উনি কোনো কিছু না ভেবেই দিয়েছেন এক দৌড়। দৌড়াতে দৌড়াতে উনি যখন ওই 3 রাস্তার মোড়ে আসছেন, তখন চাঁদের আলোয় দেখেন অনেক বড় একটা অবয়ব তার সামনে এসে দাঁড়িয়েছে। এবার কিন্তু প্রথমবারের মতো তার চেহারা উনি বুঝতে পারেন। উনি দেখেন এই অবয়বের চেহারায় চোখ, কান, নাক কিছুই নাই। বিশাল বড় একটা মুখ, মুখ ভর্তি চোখা চোখা দাঁত, শরীর দিয়ে অনেক বিশ্রী দুর্গন্ধ। ওই বিশাল মুখ যখন হাঁ করেছে, তখন ফারুক নানা বুঝতে পারেন যে এটা এত বড় একটা হা একটা মানুষকে অনায়াসেই গিলে খেয়ে ফেলতে পারে, এত বড় হা। এটা দেখে ফারুক নানা নিজেকে সামলাতে পারে না, ওখানে উনি অজ্ঞান হয়ে যান। এদিকে রাত হয়ে গিয়েছে, ওনার আসার কোনো নামগন্ধও নাই। ফারুক নানার স্ত্রী তখন ফারুক নানার বাবাকে ডেকে তোলেন, বলেন যে
আপনার ছেলে তো এখনো আসে নাই। এত রাত তো সে করে না কখনো। ফারুক নানার বাবা উনি চিন্তিত হয়ে পড়লেন। এরপর প্রতিবেশী কয়েকজনকে ডেকে সাথে নিয়ে ফারুক নানাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দেখেন যে ফারুক নানা অজ্ঞান হয়ে পড়ে আছেন। সবাই মিলে তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। ফারুক নানার জ্ঞান ফেরে 2 দিন পর। 2 দিন কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে তার জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু ফেরেনি। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞেস করা হয়েছে তখন ঘটনাটি সবাইকে বলেছে যে আসলে কি হয়েছিল। ফারুক নানার বাবা এবার কিছুটা আফসোস করতে থাকেন এই ভেবে যে ফারুক নানা তো প্রথমে বলেছিল যে আসলে ঘটনাটা কি হয়েছে, মানে প্রথম 2 রাতে যেটা ঘটেছে, তখন যদি উনি একটা ব্যবস্থা নিতেন তাহলে আজকে এই সমস্যাটা হতো না। উনি স্থানীয় একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন, তাকে দিয়ে ঝাড়ফুঁক করান। আর হুজুর বলেন যে মাছ দেওয়া হয়নি তো এই জন্য পিশাচরা তাকে ভয় দেখিয়েছে। এরপর টানা 1 সপ্তাহ ফারুক নানার খুব জ্বর ছিল। আস্তে আস্তে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। সুস্থ হওয়ার পর ফারুক নানা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে ওই অভাবটাকে দেখেন, যার চোখ নাই, নাক নাই, কান নাই, শুধু মুখ রয়েছে। ওই অভাবটা বলছে, তোকে কত ভালো করে বললাম আমাকে মাছ দে, তুই আমাকে মাছ দিলি না। মনে রাখিস, আমি তোকে যেদিনই মৌকা মতো পাবো ওই দিনই তোর জীবনের শেষ দিন হবে। এরপর ফারুক নানা পুরোপুরি সুস্থ হয়ে যান আল্লাহর রহমতে। তো উনি চিন্তা করেন যে মাছ ধরা তো নেশা, তবে রাতের বেলার মাছ ধরবেন না, উনি মাছ ধরবেন দিনের বেলা ধরবেন। এদিকে হয় কি, দিনের বেলা মাছ ধরতে গেলে ওনার বাবার সাথে উনি কাজ করতে পারেন না। ওনার বাবারও বয়স হয়ে গিয়েছে, উনি একা একা সব কাজ শেষ করতে পারেন না দিনের আলোতে। এদিকে ছেলেও মাছ ধরতে যায়, আবার বাবার কাজে অসুবিধা হয়, যার কারণে ফারুক নানা উনি চিন্তা করলেন যে মাছ উনি দিনের বেলাও ধরাটা ছেড়ে দিবেন। তখন ফারুক নানার বাবাও বলেন যে তোর বাবা এখন আর মাছ ধরতে যেতে হবে না, দিনেও না রাতেও না, বর্ষাকাল আসুক আবার বর্ষার সময় তুই মাছ ধরতে যাস। ফারুক নানার মন খারাপ হয়, আসলে মাছ ধরা তো ওনার নেশা। যে মানুষ একদিন মাছ না ধরে থাকতে পারে না, সে বর্ষা পর্যন্ত অপেক্ষা করবে, আসলে তার জন্য এটা অনেক কষ্টই। এদিকে হয় কি, এই যে বড় আম্মা মানে ফারুক নানার বোন রুকসানা, উনি বলেন যে ভাই আমার একদিন নিয়ে যাবি মাছ ধরতে। তখন ফারুক নানা কি মনে করে রাজি হয়ে যায়। একদিন দুপুরবেলা খাবার খেয়ে ওনারা দুজনে মিলেই বড়শি আর টেটা নিয়ে ভর দুপুরবেলায় মাছ ধরতে বের হন। ওনারা দুজনে সেই ডাঙ্গা পুকুরে যান, কোনো ধরনের সমস্যা ছাড়াই। মাছও ধরছেন বেশ কিছু। তারপর ভাবলেন তো অনেক হয়েছে, এখন বাড়ি চলে আসবেন। যখনই ওনারা হাঁটতে হাঁটতে ওই 3 রাস্তার মোড়ে আসছেন, তখনই যে রুকসানা মানে বড় আম্মা, উনি ওনার গায়ে একটা গরম বাতাস অনুভব করেন। উনি বলেন যে ভাই আমার গায়ে একটা গরম বাতাস লাগলো। বাতাস যদি লাগে, ন্যাচারাল বাতাস যদি হয়, তাহলে সেটা তো ফারুক নানার বোঝার কথা, কিন্তু ফারুক নানা কিন্তু বিষয়টা বুঝতে পারেন নাই। তবে ব্যাপারটা আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। ওনারা বাড়িতে চলে আসেন। তো ওই দিন রাতের বেলা ফারুক নানা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন ওই যে ওই অবয়বটা এবং উনি ওই ডাঙা পুকুরের ওখানে আছেন। ওই যে ওই অবয়বটা থেকে বলছে, তোর বোনকে তো আমি নিয়ে যাব রে, তুই যদি ভালোই তোর বোনকে আমাকে দিয়ে দিস তাহলে এর বিনিময়ে তোকে 1 কলস সোনার মোহর দিব, আর মাছ ধরার সময় তোকে কখনোই কোনো সমস্যা করব না, আর 1 কলস সোনার মোহর পেলে তোর আর মাছ ধরাই লাগবে না, কিন্তু তোর বোনকে আমি নিয়ে যাব। ফারুক নানা স্বপ্নেই বলে দেন, যা হারে কি মামা বাড়ির আবদার, আমার বোনকে তুই নিয়ে যাবি, আর আমি সেই অনুমতি দেব, কখনো না, এটা আমি হতেই দেব না। যখন ফারুক নানা এটা বলেছেন, তখন নাকি ওই অবয়বটা তার বিশাল মুখটা হা করে খুব অট্ট হাসি হাসতে থাকে, ভয়ঙ্কর এক হাসি, বিভৎস এক দৃশ্য। ফারুক নানার ঘুম ভেঙে যায়। বলে রাখা ভালো, এই যে রুকসানা বড় আম্মা, উনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিলেন। পরের দিন থেকে শুরু হয় আর একটা সমস্যা। পরের দিন থেকে এই রুকসানা বড় আম্মা এলোমেলো কথা বলতে শুরু করেন। তার আচার আচরণ স্বাভাবিক থাকে না। উনি ওনার নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতেন, নখ দিয়ে শরীরে আঁচড় কাটতেন, ঠিকমতো খাবার খেতে চাইতেন না। আবার যখন খেতে বসতেন একসাথে 5-6 জনের খাবার একসাথে খেয়ে ফেলতেন। এক রাত্রে এই রুকসানা বড় আম্মা, উনি তো ওনার মা বাবার সাথে শুয়েছেন, যেহেতু ওনার একটা সমস্যা চলছিল। হঠাৎ করে রুকসানা বড় আম্মার আম্মা যিনি
মানে তার মার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখেন যে রুকসানা বড় আম্মা বিছানায় নাই। তখন দ্রুত উনি তো এই রুকসানা বড় আম্মার বাবাকে ডেকে তুলেছেন যে ওই মেয়েটা কোথায় গেল, তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো। আশেপাশে খুঁজে কোথাও পাওয়া যায় না। তখন এই রুকসানা বড় আম্মার বাবা প্রতিবেশী কয়েকজনকে ডেকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান তাকে খোঁজার জন্য। অনেক খোঁজার পর ওই যে ডাঙা পুকুর, ওই ডাঙা পুকুরের তাল গাছের নিচে রুকসানা বড় আম্মাকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। এরপর মাঝে মাঝেই এই রুকসানা বড় আম্মাকে ঘরে পাওয়া যেত না, অন্য কোথাও না খুঁজে ওই ডাঙা পুকুরের তাল গাছের ওখানে চলে যেতেন তারা, সেখানে তাকে পাওয়া যেত অজ্ঞান অবস্থায়। এদিকে ফারুক নানা তার বাবাকে সব ঘটনা খুলে বলেন যে এরকম স্বপ্ন উনি দেখেছিলেন। এরপর ফারুক নানার বাবা বুঝতে পারেন যে ব্যাপারটা খুব অস্বাভাবিক দিকে যাচ্ছে, এভাবে চলতে দেওয়া যায় না। উনি আবার সেই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন। উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করেন, কিন্তু উনি কিছুই বুঝতে পারেন না, কোনো সমস্যার সমাধানও দিতে পারছেন না। এভাবে আস্তে আস্তে বড় আম্মার শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর পাশের আত্রাই উপজেলায় একজন হুজুরের সন্ধান পাওয়া যায়। হুজুরের কাছে গিয়ে সব ঘটনা বলার পর হুজুর বলেন যে আসলে এই ধরনের সমস্যাগুলো বাড়িতে গিয়ে সমাধান দিতে হয়, এখান থেকে সমাধান দেওয়া যাবে না। আমি আপনাদের বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপর দেখি কি করা যায়, আল্লাহ চাহেন তো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, এটা উনি বলেন। তো হুজুর আসেন। হুজুর আসার পর দেখেন যে রুকসানা বড় আম্মার মানে শরীরের অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর অবস্থা, চিকন হয়ে গেছে একদম। এমনিতে তো চিকন মানুষ ছিলেন, তারপর আরও অবস্থা খারাপ। হুজুরের কাছে খুব পরহেজগার এবং শক্তিশালী একজন জিন আসতেন। তার মাধ্যম দিয়ে কিছু খবর উনি পান। উনি বলেন যে এশার নামাজের পর উনি রুকিয়া শুরু করবেন। সেই মোতাবেক উনি এশার নামাজের পর 2টা গোল বৃত্ত আঁকেন, একটাতে উনি বসেন আর একটায় রুকসানা বড় আম্মাকে বসান। এরপর রুকিয়া শুরু হয়ে যায়। রুকিয়া করার 2 ঘন্টার মাথায় ওই জিনটা রুকসানা বড় আম্মার শরীরে এসে হাজির হয়। জিনটা যখন আসছিল তখন সবাই শুনতে পাচ্ছে যে দূর থেকে শো শো শব্দ। অনেক সময় বাতাস যখন বইতে থাকে খুব জোরে আমরা দূর থেকে বাতাসের আসার শব্দ পাই, কিন্তু ওই রকম শব্দ আসছিল। রুকসানা বড় আম্মার শরীরে যখন হাজির হয় তখন জিনটা ফোঁস করছিল, মনে হচ্ছে অনেক রেগে আছে। এরপর সবকিছু শান্ত হয়ে যায়। তখন ওই জিনটা বলে, এই হুজুর, আমাকে ডেকেছিস কেন বল। হুজুর স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেন, তুই এই মেয়েটার শরীরের উপর কেন ভর করেছিস? তখন জিনটা বলে, কোনো কথা বলতে পারবো না বেশি, একে আমি নিয়ে যাব, এটাই শেষ কথা। ওর ভাইকে আমি ছেড়ে দিছি, কিন্তু একে নিয়ে যাব, একে আমি ছাড়বো না। হুজুর বলে যে ভালোভাবে কি যাবি নাকি তোকে বোতলে ভরবো? তখন ওই জিনটা বলে, একে আমি ছাড়বো না। তখন হুজুর বলেন যে সব জিন এই কথাই বলে, রুকিয়া যখন শুরু হয়ে যায় তখন আর এই সমস্ত কথা থাকে না। এই বলে হুজুর রুকিয়া শুরু করে দেন। একটা পরে জিনটা বলে ওঠে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার শরীরটা জ্বলে যাচ্ছে। আর জিনটা বলে, এবারের মতো আমি ছেড়ে গেলাম, কিন্তু মনে রাখিস এই মেয়েকে আমি না পেলে আর কেউ পাবে না। এই বলে জিনটা চলে যায়। ওই সময়ে ওই জিনের কথার অর্থ কেউ খুব একটা বুঝতে পারে নাই। এরপর রুকসানা বড় আম্মা অজ্ঞান হয়ে যান। তখন হুজুর বলেন, আর চিন্তা নাই, আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে। হুজুর কিছু আমল দিয়ে যান এবং সাবধানে সেই আমলগুলো করতে বলেন আর সাবধানেও থাকতে বলেন। হুজুরকে হাদিয়া দিতে চাইলে উনি না করে দেন। এভাবে 1 মাস 2 মাস করে প্রায় 3 বছর চলে যায়। এর মধ্যে আর কোনো ঘটনা ঘটে না। সবাই মনে করেছিলেন যে সব কিছু স্বাভাবিকই হয়ে গেছে। রুকসানা বড় আম্মার যখন 13 বছর বয়স, তখন পাশের একটা গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে কালীগ্রাম। এই কালীগ্রামে একটা পরিবারের ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়া হয়। তখন কিন্তু মেয়েদের অনেক কম বয়সে বিয়ে হয়ে যেত। বিয়ের 3 থেকে 4 মাস খুব স্বাভাবিক ছিল, একদম স্বাভাবিক, কোনো ধরনের কোনো সমস্যা নেই। 3 থেকে 4 মাস যাওয়ার পর হঠাৎ একদিন এই রুকসানা বড় আম্মার স্বামী ঘুম থেকে উঠে দেখেন যে উনি বিছানায় নেই। উনি ভাবেন যে রুকসানা বড় আম্মা তো ওয়াশরুমে গেছেন। আধা ঘন্টার মতো হয়ে যায়। যখন রুকসানা বড় আম্মার কোনো খবর নাই, তখন ওনার স্বামী বাইরে বের হয়ে দেখেন যে না তো, কোথাও নাই। তখন উনি খুব চিন্তায় পড়ে যান, বাড়ির সবাইকে ডেকে তোলেন। অনেক খোঁজাখুঁজি করার পরও রাতে তাকে খুঁজেই পাওয়া যায় না। পরের দিন ডাঙ্গা পুকুরে একজন লোক গিয়ে দেখেন যে এই রুকসানা বড় আম্মা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তার বাবাকে খবর দেওয়া হলে তার বাবা আর ওই ফারুক নানা গিয়ে ওখান থেকে রুকসানা বড় আম্মাকে উদ্ধার করেন। তার শ্বশুরবাড়ি থেকে এত দূরে উনি কিভাবে আসলেন
এটা একটা রহস্যময় ব্যাপার। এদিকে তার স্বামীকে খবর দেওয়া হয়, উনি আসছেন। যখন বড় আম্মার জ্ঞান ফেরত আসে, তাকে জিজ্ঞেস করে উনি কিছুই বলতে পারেন না। উনি খালি বলতে পারেন যে উনি ঘুমিয়েছিলেন, এরপর কিছু বলতে পারেন না কিভাবে কি হলো না হলো। উনি ঘুমিয়েছিলেন, এখন দেখেন উনি ওনার বাবার বাড়িতে, এতটুকুই। এরপর উনি ওনার স্বামীর বাড়িতে চলে যান। মাঝে মাঝেই তাকে পাওয়া যেত না, কিন্তু তাকে খুঁজে পাওয়া যেত ওই ডাঙা পুকুরের তাল গাছের নিচে। শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পারে যে এইভাবে খোঁজাখুঁজি করে লাভ নাই, হারাই গেলেই ওই ডাঙা পুকুরের তাল গাছের নিচে তাকে পাওয়া যাবে। আর ওনাকে জিজ্ঞেস করলেও কোনো কিছু উনি বলতে পারতেন না। সবাই বুঝতে পারে যে আবার আগের ঘটনা শুরু হয়ে গিয়েছে। এরপর সেই হুজুরকে আবার খবর দেওয়া হয়। হুজুর আসেন, তবে প্রথম দিন উনি রুকিয়া করে ওই জিনটাকে হাজির করতে ব্যর্থ হন। দ্বিতীয় দিন উনি এশার নামাজের পর আবার রুকিয়া শুরু করেন, আবারও 2টা বৃত্ত আঁকেন, রুকিয়া শুরু করেন। 4 ঘন্টার মাথায় ওই জিনটা হাজির হয়। হাজির হওয়ার সাথে সাথে হুজুর একবারের জন্য জিজ্ঞেস করেন নাই যে তুই কেন আসলি, কেন ধরলি, একটা কথাও বলার সুযোগ হুজুর দেন নাই। সাথে সাথে হুজুর ওই জিনটাকে বোতলবন্দি করে ফেলেন। এরপর ওই বোতলটা উনি সাথে করে নিয়ে গিয়েছিলেন। এরপর থেকে আল্লাহর রহমতে এই রুকসানা বড় আম্মার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। উনি স্বাভাবিকভাবেই ঘর সংসার করেছেন, স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন আল্লাহর রহমতে, এবং স্বাভাবিকভাবেই 1995 সালে উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটাই ছিল ঘটনা। ওই জিনটার কি হয়েছে না হয়েছে এই বিষয়ে আর কিছুই জানা যায় না। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনা এই পর্যন্তই ছিল। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। আপনারাও আমাদেরকে ঘটনা পাঠাতে থাকুন, লিখে বা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে। ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, afnandahorbaldbd@gmail.com। স্পেলিংটা বলে দিই, AFNANTHEHORRLDBD, afnandahorbaldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারেন। প্রিয় লিসেনার্স, আমাদের এপিসোড কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই মুহূর্তে যারা যুক্ত আছেন অবশ্যই এই ভিডিওর লাইক বাটনে প্রেস করে দেবেন। আমাদের চ্যানেলের লিঙ্কটাও বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে আরও অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে। সত্য ভয়ের ঘটনা আমাদেরকে পাঠাতে থাকুন। এই ঘটনাগুলো নিয়ে অনেকটা পথ আপনাদের সাথে পাড়ি দিতে চাই। প্রিয় লিসেনার্স, আগামীকাল ফ্রাইডে স্পেশাল এপিসোড থাকছে। একটি ঘটনা নিয়ে হাজির হচ্ছে, শুনতে ভুলবেন না, রাত 10:59। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে ঘটনাগুলো শুনলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।